শক আসলে জিনিসটা কি? শকের ডেফিনিশনে সাধারণভাবে চিন্তা করি যে এইটা হলে আমাদের পেরিফেরিতে ব্লাড সার্কুলেশন কমে যায়। তাহলে ব্লাড সার্কুলেশন কমে যায় মানে পেশেন্ট হাইপোটেনশন হয়, পেশেন্ট হাইপক্সিয়াতে যায়। আমরা যদি এই সিনারিও থেকে আসি, তাহলে আমরা দেখি যে এটা একটা সার্কুলেটরি ফেইলিউর। সার্কুলেটরি ফেইলিউর এর সাথে এখানে হাইপক্সিয়া হচ্ছে। এই হাইপক্সিয়াটা বিভিন্ন কারণে হতে পারে। যেমন হচ্ছে অক্সিজেন ডেলিভারি থেকে শুরু করে, অক্সিজেন কনজাম্পশন থেকে শুরু করে, অক্সিজেন ইউটিলাইজেশন। তার মানে shock is a circulatory failure which is characterized by hypoxia and it is due to inadequate oxygen delivery, consumption and utilization. এখন এই শকের সাথে রিলেটেড হচ্ছে হার্টের ৪ টা প্যাথোফিজিওলজি। সেটা হচ্ছে যে যদি প্রিলোড কমে যায় তাহলে শক হবে। যদি আফটার লোড কমে যায় তাহলে শক হবে। মানে প্রিলোড কমে গেলে হার্টে ব্লাড যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কার্ডিয়াক আউটপুট কমে যাবে। আফটার লোড যদি কমে যায় তাহলে ব্লাড প্রেশার কমে যাবে। তারপর কার্ডিয়াক আউটপুট যদি অ্যাজ এ হোল কোনো কার্ডিয়াক ডিফেক্ট এর জন্য হয়, তাহলে সেক্ষেত্রে আ কমে যাবে। পেরিফেরাল পারফিউশন কমে যাবে। আরেকটা হচ্ছে যেকোনো ধরনের কোনো অবস্ট্রাকশন হলে এই প্রবলেমটা হতে পারে। অবস্ট্রাকশন মিনস হচ্ছে সার্কুলেটরি সিস্টেমে কোনো ধরনের কোনো অবস্ট্রাকশন হলে এই শকের ফিচারগুলো আসতে পারে। তাহলে শককে আমরা যদি এই ৪ টা জিনিসের উপর আ ডিপেন্ড করে যদি আমরা ভাগ করি, তাহলে শক হচ্ছে ৪ প্রকার। ফার্স্ট এ হচ্ছে হাইপোভলিমিক শক, এরপর হচ্ছে কার্ডিওজেনিক শক, তারপরে ডিস্ট্রিবিউটিভ শক, এরপর হচ্ছে অবস্ট্রাকটিভ শক। তাহলে হাইপোভলিমিক শক, হাইপোভলিমিক শকের মূল ব্যাপারটা হচ্ছে যে এইটার ইন্ট্রাভাস্কুলার ভলিউম কম, তার মানে হচ্ছে প্রিলোড কম। প্রিলোড কম এই কারণে কার্ডিয়াক আউটপুট কম। তাহলে ইন্ট্রাভাস্কুলার ভলিউম কমটা এইটা ২ টা কারণে হইতে পারে। একটা হচ্ছে হেমোরেজ, আরেকটা হচ্ছে ফ্লুইডের আ ইনইকুয়ালিটি যদি আমি বলি। হেমোরেজ এটা আবার ২ প্রকার। একটা হচ্ছে ট্রমাটিক, অ্যাট্রমাটিক। আমরা যেকোনো জিনিসকে যত ভাগ করব আমাদের আ মনে তত জিনিসটা ভালো মতো থাকবে। সেজন্য আমরা চেষ্টা করব যে ভাগ করে প্রতিটা জিনিস মনে রাখার। যেমন হেমোরেজ এটা ট্রমাটিক এবং অ্যাট্রমাটিক ২ টা হইতে পারে। ট্রমাটিক হচ্ছে হিমোথোরাক্স, মানে হিমোথোরাক্স হয়ে ব্লাড কার্ডিয়াক আউটপুট কমে গেছে। আ আরেকটা হচ্ছে নন ট্রমাটিক এর ভিতরে সেটা হচ্ছে রাপচার অ্যাওর্টিক অ্যানোরিজম। আর ফ্লুইড লস, ফ্লুইড লস এর এখানে আ কয়েকটা ব্যাপার আছে। সেটা হচ্ছে যে inadequate intake ফাইন। এরপরে একটা হচ্ছে এক্সেসিভ লস। এক্সেসিভ লস এর এই যে এক্সাম্পল গুলো ইম্পোর্টেন্ট। এক্সেসিভ লস একটা হচ্ছে ডিকেএ, বার্ন, ডায়রিয়া। আরেকটা হচ্ছে থার্ড স্পেস লস। থার্ড স্পেস লসে কি কারণে থার্ড স্পেস লস হচ্ছে এই জিনিসটা একটু ইম্পোর্টেন্ট। যে আইলিয়াস এবং প্যানক্রিয়াটাইটিস। তাহলে হাইপোভলিমিক শকের কজ গুলো গেল। এরপরে আমরা আসি যে কার্ডিওজেনিক শকে। কার্ডিওজেনিক শক এটা কমপ্লিটলি একটা হার্টের ডিফেক্ট, হার্টের মাসকুলার ডিফেক্ট এবং এইটার কারণে শুধুমাত্র কার্ডিয়াক আউটপুটটা কমে যাচ্ছে। আর হাইপোভলিমিক শকে এখানেও কার্ডিয়াক আউটপুট কমছে। এই ২ টা শকে কিন্তু ভেসেলের তেমন কোনো চেঞ্জ হয় না। একটা রিফ্লেক্স একটা চেঞ্জ হয় যে বোথ কার্ডিওজেনিক শক এবং হাইপোভলিমিক শকে সাধারণত ভেসোকনস্ট্রিকশন হয়। তার মানে এগুলোকে সাধারণত কোল্ড শক বলা হয়। কিন্তু কোল্ড শক আরো স্পেসিফিক্যালি সাধারণত কার্ডিওজেনিক শককেই মিন করে থাকে। কার্ডিওজেনিক শকের ভিতরে কি আছে? একটা হচ্ছে মানে হার্টের যত প্রবলেম, মাসলের প্রবলেম, অ্যারিথমিয়া, ভালভের প্রবলেম অথবা কার্ডিয়াক লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন। মানে এটা হচ্ছে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথিতে হয়। এরপর আসেন ডিস্ট্রিবিউটিভ শক। ডিস্ট্রিবিউটিভ শকের এক্সাম্পল গুলো আমরা পরে যখন আসবো, এই এক্সাম্পল গুলো মনে রাখতে হবে। এখানে ফ্লুইড লস এর এক্সাম্পল গুলো হচ্ছে আপনাকে আলাদাভাবে মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ শকের এক্সাম্পল গুলো আপনাকে আলাদাভাবে মনে রাখতে হবে। যে এটার ভিতরে আছে সেপটিক শক, অ্যানাফাইল্যাকটিক শক, নিউরোজেনিক শক, আরেকটা হচ্ছে অ্যাড্রেনাল ক্রাইসিস বা অ্যাডিসোনিয়ান ক্রাইসিস। এগুলোর আরো এক্সাম্পল আছে, এটা আমরা পরে আসছি।
তো ডিস্ট্রিবিউটিভ শকে একটা ব্যাপার হচ্ছে যে ভেসেলের যে নর্মাল রেসপন্স করার ক্ষমতা, সেই ক্ষমতাটা কমে যাচ্ছে। তার মানে নরমালি এই দুটা শকে আমাদের ভেসোকনস্ট্রিকশন হলো, কিন্তু ডিস্ট্রিবিউটিভ শকে এসে কোনো ধরনের কোনো ভেসোকনস্ট্রিকশন হচ্ছে না। তার মানে ভেসোপ্লেজিয়া হয়ে যাচ্ছে। সেজন্য এটাকে বলছে যে ব্লাডের ডিস্ট্রিবিউশনের সমস্যা হচ্ছে, ডিস্ট্রিবিউটিভ শক। তো ডিস্ট্রিবিউটিভ শকের ভিতরে যে আমরা সেপটিক শকের কথা আমাদের মনে থাকবে, বাট আদার্স যত এক্সাম্পল আছে এই এক্সাম্পলগুলো আমাদেরকে একটু আলাদাভাবে মনে রাখতে হবে। ওকে, আরেকটা জিনিস খেয়াল করবেন যে প্যানক্রিয়াটাইটিসের বেলায় যদিও এই জিনিসটাকে হাইপোভলিমিক শক বলা হচ্ছে, কিন্তু প্যানক্রিয়াটাইটিস একটা সিস্টেমিক ইনফ্ল্যামেটরি রেসপন্স সিনড্রোম তৈরি করে। কাজে প্যানক্রিয়াটাইটিসের শককে বোথ হাইপোভলিমিক এবং ডিস্ট্রিবিউটিভ শক বলা যায়। মানে এক একটা শকের আপনার ২-৩টা ক্যাটাগরির ভিতরে পড়ে যেতে পারে। এরপর আসেন অবস্ট্রাকটিভ শক, সেটা হচ্ছিল যে পাথওয়েকে বন্ধ করে দিচ্ছে, যার কারণে সামনে ফরওয়ার্ড ফ্লো হচ্ছে না, অবস্ট্রাকশন হচ্ছে। এটাই হচ্ছে অবস্ট্রাকটিভ শক, এবং এইটা সাধারণত যেকোনো ধরনের এম্বোলিজম এই শকটা তৈরি করবে। আরেকটা হচ্ছে কার্ডিয়াক, হার্টের উপরে কোনো কিছু এসে যদি চাপ দেয়, তার মানে হচ্ছে কার্ডিয়াক টেম্পোনেট, তার মানে হার্টকে পাম্প হতে দিচ্ছে না, এই ধরনের কোনো কন্ডিশন যদি হয়। আবার নিউমোথরাক্স, সেও কিন্তু হার্টকে চাপ দিচ্ছে এবং হার্টে প্রিলোড হতে দিচ্ছে না। অ্যাওর্টা ক্যাভাল কম্প্রেশন, এগুলো সবই হচ্ছে অবস্ট্রাকটিভ শক, এবং তার সাথে সাথে ডাইনামিক হাইপার ইনফ্লেশন, যেটা অ্যাজমা এবং সিওপিডি দুটাতেই হতে পারে। তার মানে শুধুমাত্র পালমোনারি এম্বোলিজম কিন্তু না, এই এক্সাম্পল গুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কার্ডিয়াক টেম্পোনেট, টেনশন নিউমোথোরাক্স, তারপর হচ্ছে অ্যাওর্টা ক্যাভাল কম্প্রেশন এবং ডাইনামিক হাইপার ইনফ্লেশন ইন অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। একটা শকে যখন একটা পেশেন্ট যাচ্ছে, তখন তার ৩টা থেকে ৪টা ফিজিওলজি তার এই হোল সিস্টেমকে কন্ট্রোল করছে। তার ভিতরে অন্যতম প্রধান হচ্ছে ভেনাস রিটার্ন। ভেনাস রিটার্ন এইটা যেরকম সার্কুলেটরি ব্লাড ভলিউমের উপর নির্ভরশীল, ঠিক তেমনি ভেসেল কমপ্লায়েন্সের উপর নির্ভরশীল, আবার রাইট অ্যাট্রিয়াল প্রেশারের উপর নির্ভরশীল। আরেকটা জিনিস কি, সেটা হচ্ছে ফ্লো, মানে ফরওয়ার্ড যে ফ্লো হবে পেরিফেরি থেকে, যে হার্টে যাবে, যে ফরওয়ার্ড ফ্লো দরকার, এই ফরওয়ার্ড ফ্লোটা ডিপেন্ড করবে হচ্ছে প্রেশার গ্রেডিয়েন্টের উপরে। পেরিফেরিতে প্রেশার বেশি, হার্টে প্রেশার কম, মানে রাইট অ্যাট্রিয়ামে প্রেশার কম, সেজন্য একটা প্রেশার গ্রেডিয়েন্ট তৈরি হয়। তো এই প্রেশার গ্রেডিয়েন্ট কারা কারা নিয়ন্ত্রণ করবে, এখানেও দেখেন ভলিউম, আবার হচ্ছে ভেসেল টোন। তার মানে এই ভলিউম, ভেসেল টোন, তারপর হচ্ছে টোনের ভিতরেই আসে কমপ্লায়েন্স, আর আলাদাভাবে হচ্ছে রেজিস্ট্যান্স। এই কয়েকটা জিনিস, এই কয়েকটা জিনিস তার মানে হচ্ছে ভলিউম, ভেসেল টোন, আর হচ্ছে রেজিস্ট্যান্স, এবং পরবর্তীতে স্ট্রোক ভলিউম। তার মানে ১, ২, ৩, ৪, ৫, এই ৫টা জিনিসকে আমরা শকের সময় ম্যানিপুলেট করতে পারি। তাহলে এবার আসেন কার্ডিওজেনিক শক। আমরা বললাম যে এটা হচ্ছে হার্টের মাসলের একটা প্রবলেম অথবা হার্টের স্ট্রাকচারের একটা প্রবলেম। তো এই স্ট্রাকচারের যে প্রবলেমটা, এটা কি কি প্রবলেমের কারণে এটা হতে পারে? সেটা হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি, এটা কমপ্লিটলি মাসলের একটা প্রবলেম। অ্যারিদমিয়া, এটা হচ্ছে হার্টের রিদমের একটা প্রবলেম। তারপর হচ্ছে ভালভের একটা প্রবলেম। আরেকটা হচ্ছে আউটফ্লো ট্র্যাক্টের একটা প্রবলেম। তার মানে হার্টের ৪টা মেইন জিনিস। ওকে, মাসলের প্রবলেমগুলো আমাদের মনে থাকবে, মানে কার্ডিওমায়োপ্যাথি গুলো আমাদের মনে থাকবে যে কি কি কারণে কার্ডিওমায়োপ্যাথি হচ্ছে, যে অ্যাকিউট এমআই, ভাইরাল মায়োকার্ডাইটিস, পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি, আরেকটা হচ্ছে টাকুটসুবো কার্ডিওমায়োপ্যাথি। টাকুটসুবো কার্ডিওমায়োপ্যাথি এটা সাধারণত
আপনার ট্রমাটিক ব্রেইন ইনজুরিতে এটা হতে পারে। ট্রমাটিক ব্রেইন ইনজুরির পরে একটা হিউজ সিম্প্যাথেটিক সার্জ হয় এবং এই সিম্প্যাথেটিক সার্জে হার্টের একটা স্ট্যান্ড স্টিল কন্ডিশন তৈরি হয়। ওই কন্ডিশনটাকে বলা হচ্ছে টাকোটসুপো কার্ডিওমায়োপ্যাথি। অ্যারিথমিয়া, সব ধরনের অ্যারিথমিয়াতে কার্ডিওজেনিক শকে চলে যাবে না। কোন কোন অ্যারিথমিয়াতে কার্ডিওজেনিক শকে চলে যেতে পারে? সেটা হচ্ছে রি-এন্ট্রি ট্যাকিকার্ডিয়া। রি-এন্ট্রি এটা হচ্ছে সাধারণত এভি নোডাল রি-এন্ট্রি ট্যাকিকার্ডিয়া। তো এভি নোডাল রি-এন্ট্রি ট্যাকিকার্ডিয়া হচ্ছে একটা আপনার এসভিটি আপনি বলতে পারেন এবং পরবর্তীতে এখান থেকে যদি এটাকে কন্ট্রোল করা না হয় তাহলে ডেভেলপ করতে পারে টর্সাডা পোয়া, যে টর্সাডা পোয়া থেকে পরবর্তীতে আপনার ভিটি অথবা ভিএফ ডেভেলপ করতে পারে। যার কারণে এই এভি নোডাল রি-এন্ট্রি ট্যাকিকার্ডিয়াকে মানে এটা যদি শুধুমাত্র অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতো সেখান থেকে কিন্তু পেশেন্টের ব্লাড প্রেশার কমে বাট শকে যাচ্ছে না। বাট এভি নোডাল রি-এন্ট্রি ট্যাকিকার্ডিয়াতে হার্টের কন্ট্রাকশন মানে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের কন্ট্রাকশন কমপ্লিটলি ডিসঅর্গানাইজড থাকে। সো এইটাতে পেশেন্ট শকে যেতে পারে। তাহলে এভি নোডাল রি-এন্ট্রি ট্যাকিকার্ডিয়া। আরেকটা হচ্ছে থার্ড ডিগ্রি হার্ট ব্লক। থার্ড ডিগ্রি হার্ট ব্লক মানে হার্ট অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল দুইটা আলাদা আলাদাভাবে কন্ট্রাকশন করছে। থার্ড ডিগ্রি হার্ট ব্লক। ভালভুলার কি? ভালভুলারে সাধারণত যদি এখানে স্টেনোসিসও হইতে পারে, রিগার্জিটেশনও হইতে পারে। তো সেইজন্য এই জায়গাটা একটু আ আম আপনার ঝামেলা লাগতে পারে যদি এখান থেকে কোনো আসে। কারণ আপনার কাছে মনে হতে পারে যে রিগার্জিটেশন এটা হলে তো কার্ডিয়াক আউটপুট বাড়বে। কারণ রিগার্জিটেশন এ আমাদের অ্যানেস্থেসিয়াতে খুব একটা বেশি ঝামেলা পোহাইতে হয় না। কিন্তু যদি অ্যাকিউট রিগার্জিটেশন হয়, রিগার্জিটেশন মানে কি? মানে হচ্ছে যে কন্ট্রাকশন হওয়ার সাথে, সাথে কিছু ব্লাড ব্যাকফ্লো করছে। রিগার্জিটেশন হচ্ছে। তার মানে কিন্তু ফরওয়ার্ড ফ্লোটা হচ্ছে না। মানে আপনার কার্ডিয়াক আউটপুট যে খুব বেশি বাড়ছে ব্যাপারটা তা না। এই রিগার্জিটেশনটা যদি অ্যাকিউট টাইপের রিগার্জিটেশন হয় এবং এইটা যদি কর্ডা টেন্ডিনি ছিঁড়ে গিয়ে রিগার্জিটেশন হয় তাহলে এই রিগার্জিটেশনের পরিমাণ অনেক বেশি হয়ে যাবে তখন। তখন ফরওয়ার্ড ফ্লো একেবারেই কমে যাবে। তার মানে সাধারণত যেটা অ্যাকিউট কন্ডিশন এবং কর্ডা টেন্ডিনি ছিঁড়ে গিয়ে যে রিগার্জিটেশন সেটাতে শক ডেভেলপ করতে পারে। আরেকটা কি? সেটা হচ্ছে ডিকম্পেনসেটেড সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস। আর লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন এটা হচ্ছে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। এটা সাধারণত একটা জেনেটিক কন্ডিশন। যদি আপনার সিম্প্যাথেটিক স্টিমুলেশন হয় তাহলে কার্ডিয়াক আউটফ্লো ট্র্যাক্ট যেটা সেই আউটফ্লো ট্র্যাক্টটা বন্ধ হয়ে যাবে। তো একটা পেশেন্ট যখন শকে যাচ্ছে সেই সময় কি ক্লিনিক্যাল ফিচার ডেভেলপ করতে পারে? তো শকে যখনই একটা পেশেন্ট যায় সেই সময় বিশেষ করে কার্ডিওজেনিক এটাকে আমরা বললাম যে কোল্ড শক, তার মানে পেরিফেরাল পারফিউশন কম এবং তার সাথে, সাথে কার্ডিয়াক আউটপুট কম। তো এইটা মানে হচ্ছে যে আমাদের পেরিফেরিতে যখন সার্কুলেশন কমে গিয়েছে, পেরিফেরি তখন একটা অ্যানারোবিক একটা কন্ডিশনে ধীরে, ধীরে চলে যাবে এবং তার সাথে, সাথে আমাদের যে সমস্ত ভাইটাল অর্গান যেগুলো আছে সেগুলো আম সার্কুলেশন পাবে না। সেগুলো ধীরে, ধীরে ফেইলিউর এর দিকে চলে যাবে। যদি এটা লেফট ভেন্ট্রিকুলার ফেইলিউর হয়। আর যদি রাইট ভেন্ট্রিকুলার ফেইলিউর হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের পেরিফেরি থেকে ব্লাড হার্টে আর উঠে এসে সামনের দিকে আগাইতে পারবে না। তার মানে হার্টের পিছনে যাহা আছে সেগুলো সব মানে রক্ত জমাট বাঁধা শুরু করবে। তো এই জিনিসগুলা আপনারা সবাই ক্লিনিক্যাল লাইফ এ ফেস করেন। বাট যদি রাইট ভেন্ট্রিকুলার ফেইলিউর হয়, সেক্ষেত্রে যে অ্যাঙ্কেল সোয়েলিং, আপনার অ্যাবডোমিনাল পেইন, রাইট আপার কোয়াড্র্যান্ট অ্যাবডোমিনাল পেইন, তারপর হচ্ছে হেপাটোমেগালি আর রেইজড জেভিপি এটা তো মনে থাকবে। এইটা একটু ইম্পোর্টেন্ট যে এই মানে আরভি ফেইলিউর এর ক্ষেত্রে এই ফিচার গুলো আপনি পেতে পারেন। এবার আসেন একটা খুবই ইন্টারেস্টিং একটা এরিয়া। এই ইন্টারেস্টিং এরিয়াটা আ একটু বুঝার চেষ্টা করেন, তাহলে পরবর্তীতে পড়তে আপনার সুবিধা হবে।
এটাকে বলে হচ্ছে প্রেসার ভলিউম লুপ। তো এই প্রেসার ভলিউম লুপ এই লুপের ভিতরে যাহা আছে সেটা হচ্ছিল যে আপনার কার্ডিয়াক ওয়ার্ক। তো তার মানে যখন একটা কার্ডিওজেনিক শক হচ্ছে, দ্যাট মিনস হার্ট ইজ নট ওয়ার্কিং ওয়েল এবং হার্ট খুব বেশি পরিমাণে কাজ করতে পারবে না। সেইটাকে এই লুপের মাধ্যমে প্রকাশ করা যায়। তো নরমাল একটা লুপ আমরা যদি চিন্তা করি, এটা কার্ডিয়াক সাইকেলের যে লুপটা আছে, কার্ডিয়াক সাইকেলের যে গ্রাফটা আছে তার পরবর্তীতে এই প্রেসার ভলিউম লুপের এই জিনিসটা আসছে। যে লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টোলিক ভলিউম হচ্ছে 120 ml। এই কয়েকটার মান কিন্তু আপনাদের লাগবে। তাহলে লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টোলিক ভলিউম 120 ml, এই 120 ml যখন আপনার লেফট ভেন্ট্রিকল কমপ্লিটলি ব্লাডে একদম পরিপূর্ণ হয়ে গিয়েছে। তারপরে আপনার মাইট্রাল ভালভ ক্লোজ হলো, ক্লোজ হওয়ার পরে আইসোভলিমেট্রিক কন্ট্রাকশন, তার মানে শুধুমাত্র প্রেসার বাড়বে। এদিকে হচ্ছে ভলিউম আর উপরের দিকে হচ্ছে প্রেসার। আইসোভলিমেট্রিক কন্ট্রাকশন তার মানে শুধুমাত্র প্রেসার বাড়বে। তারপর অ্যাওর্টিক ভালভটা ওপেন হবে, এরপর ইজেকশন হচ্ছে। ইজেকশন হওয়ার পরে এখানে আইসোভলিমেট্রিক রিল্যাক্সেশন। আইসোভলিমেট্রিক রিল্যাক্সেশন মানে হচ্ছে আপনার আম আ তখন কোনো ভলিউমের কোনো চেঞ্জ হবে না। মাত্র এখানে কন্ট্রাকশন হয়ে গেল। কন্ট্রাকশন হয়ে যাওয়ার পরে এরপর রিল্যাক্সেশন হচ্ছে। হার্টের ভিতরে তখন ব্লাড আছে মাত্র 50 ml, মাত্র 50 ml। তখন হার্টের প্রেশারটা জাস্ট কমে যাচ্ছে। কমে যাওয়ার পরে যখন হার্টের প্রেশার যখন একেবারেই কমে গেল, তারপরে হচ্ছে আপনার মাইট্রাল ভালভটা ওপেন হবে। এরপর হচ্ছে ডায়াস্টোলিক ফিলিং হবে। এখানে কয়েকটা জিনিস যেটা স্পেসিফিক্যালি দেখার, সেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার এন্ড সিস্টোলিক ভলিউম, লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টোলিক ভলিউম। আরেকটা হচ্ছে যে এই যে ইজেকশনটা যে হচ্ছে, এই ইজেকশন হওয়ার মানে যখন হয় তখন কত প্রেসারে ওঠে এই ইজেকশনটা, কত প্রেসারে উঠে ইজেকশনটা হচ্ছে। আরেকটা হচ্ছে এইটার টোটাল মাপ, মানে হচ্ছে আপনার স্ট্রোক ভলিউম। তাহলে এখন আমরা যদি লেফট ভেন্ট্রিকলের মানে লেফট ভেন্ট্রিকুলার ফেইলরে যদি আসি, লেফট ভেন্ট্রিকুলার ফেইলর এটা মানে কি? মানে হচ্ছে যে হার্ট ঠিকমতো পাম্প করতে পারছে না। হার্ট যদি পাম্প করতে না পারে তাহলে তার লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টোলিক ভলিউম যেরকম বেড়ে যাবে, ঠিক তেমনি লেফট ভেন্ট্রিকুলার এন্ড সিস্টোলিক ভলিউমও বেড়ে যাবে। কারণ কি? যদি সিস্টোলে সে যদি ঠিকমতো পাম্প করতে না পারে, তাহলে ব্লাড তো হার্টের ভিতরে থেকে গেল। আর যেহেতু সিস্টোলে ব্লাড হার্টের ভিতরে থেকে গেল, সেজন্য ডায়াস্টোলেও সে এই এই ব্লাডটা পরবর্তীতে যাবে কোথায়? তো এই যার কারণে ডায়াস্টোলেও ব্লাডটা থেকে যাচ্ছে। মানে জিনিসটা এরকম না যে লেফট ভেন্ট্রিকুলার ফেইলিউরে হার্টের কমপ্লায়েন্স বেড়ে যায়, যার কারণে একটা লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টোলিক ভলিউমটা বেড়ে যায়। ব্যাপারটা তা না। যেহেতু সিস্টোলে অনেক ব্লাড থেকে যাচ্ছে তো যাওয়ার জায়গা নাই, সেজন্য ডায়াস্টোলেও অনেক ব্লাড থেকে যাচ্ছে। তাহলে যদি লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টোলিক ভলিউম এবং সিস্টোলিক ভলিউম যদি বেড়ে যায়, আমাদের নরমালি ছিল 50 সিস্টোলিক ভলিউম, যখন বেড়ে যাচ্ছে সে তখন দূরে সরে যাচ্ছে। আর এখানে ছিল 120, তার মানে এন্ড ডায়াস্টোলিক ভলিউমও কিন্তু দূরে সরে যাচ্ছে। এটা হচ্ছে নরমাল, কিন্তু যখন লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর হচ্ছে তখন দূরে সরে যাচ্ছে। আরেকটা কি? আরেকটা হচ্ছে যে হার্টের যেহেতু কন্ট্রাকশন করার ক্যাপাসিটি কম, এইটা আমরা বুঝবো কিভাবে? এন্ড সিস্টোলিক প্রেসার ভলিউম রিলেশনশিপ। এই জায়গাতে এসে তো সিস্টোল হলো, তার মানে সিস্টোলের পরে প্রেসার এবং ভলিউমের যে এই যে এই পয়েন্টটা যেটা বলেছিলাম, এখানে যেটা সিস্টোল হলো তার মানে কি? এটা এখানে হচ্ছে নিচের দিকে উপরের দিকে এটা হচ্ছে প্রেসার এবং সে নির্ধারণ করে কতটুকু ভলিউম হলো। যে এই যে এন্ড সিস্টোলিক প্রেসার ভলিউম রিলেশনশিপ, এটা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট, 0 থেকে শুরু করে একটা গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্টটা তখন রিডিউস হবে। যত নিচের দিকে নেমে যাবে তত রিডিউস হবে। যত বাম দিকে যাবে
তত গ্র্যাডিয়েন্টটা বাড়বে। তার মানে হার্ট ফেইলারের যেহেতু কন্ট্রাকশন কম, সেই জন্য এন্ড সিস্টোলিক প্রেশার ভলিউম রিলেশনশিপ গ্র্যাডিয়েন্ট যেটা, সেইটা রিডিউস হবে। তার মানে এখানে আপনাদের কিন্তু এই গ্রাফগুলো মনে রাখতে হবে না, কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে। সে পয়েন্ট হচ্ছে মাত্র তিনটা জিনিস। একটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার এন্ড সিস্টোলিক ভলিউম বেড়ে যাবে, লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টোলিক ভলিউম বেড়ে যাবে, আর এন্ড সিস্টোলিক প্রেশার ভলিউম রিলেশনশিপ গ্র্যাডিয়েন্ট যেটা, সেইটা কমে যাবে। এইটা কি নির্ধারণ করে? এই গ্র্যাডিয়েন্টটা নির্ধারণ করে হচ্ছে হার্টের কন্ট্রাক্টিলিটি। কারণ এই জায়গাতে সে ইজেকশন হচ্ছে, কন্ট্রাক্টিলিটি যেহেতু কম, সেজন্য সে নিচের দিকে নেমে যাচ্ছে। ডায়াস্টোলিক ফেইলরের কথা যদি আমরা বলি, যে লেফট ভেন্ট্রিকুলার এন্ড লেফট ভেন্ট্রিকুলার ডায়াস্টোলিক হার্ট ফেইলর যেটা, সেই ডায়াস্টোলিক হার্ট ফেইলরের ক্ষেত্রে কি হবে? ডায়াস্টোলিক ফেইলর তার মানে এখানে কিন্তু, যে আমরা যে ফার্স্টে দেখেছিলাম যে ডায়াস্টোল, এটা হচ্ছে ডায়াস্টোলের পয়েন্ট এখানে 120 ml। দেখেন এখানে ডায়াস্টোলিক ফেইলর মানে ডায়াস্টোলটা কমে গিয়েছে, তাই না? কারণ কি? কারণ হচ্ছে লেফট ভেন্ট্রিকল যেটা, সেই লেফট ভেন্ট্রিকলের কমপ্লায়েন্সটা কম। ডায়াস্টোলিক ফেইলর, ডায়াস্টোল মানে হচ্ছে তার কমপ্লায়েন্সটা কম। তার মানে সে যে বাইরের দিকে এক্সপানশন হবে, সেইটা করার ক্যাপাসিটি কম। যেহেতু কম, তার মানে সে এখানে ব্লাড ধরবে কম। তার মানে লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টোলিক ভলিউম যেটা, সেটা কমে যাবে। কিন্তু লেফট ভেন্ট্রিকুলার এন্ড সিস্টোলিক ভলিউম যেটা, সেটা খুব একটা কমে না, সেটা খুব একটা কমে না। যার কারণে এখানে হার্টের কন্ট্রাকশন করার ক্যাপাসিটি, এইটাও খুব একটা কমে না। এটা আমরা কিভাবে দেখছি? যে এন্ড সিস্টোলিক প্রেশার ভলিউম রিলেশনশিপ গ্রেডিয়েন্ট যেটা, সেটা ঠিক থাকে। কিন্তু যেহেতু হার্টের এক্সপানশন করার ক্যাপাসিটি কমে গেল, সেই জন্য এখানে যেরকম এন্ড সিস্টোলিক প্রেশার ভলিউম রিলেশনশিপ একটা গ্রেডিয়েন্ট আছে, ঠিক তেমনি ডায়াস্টোলের জন্য একটা গ্রেডিয়েন্ট আছে। এই জায়গাতে ডায়াস্টোলের জন্য একটা গ্রেডিয়েন্ট আছে, সেটা হচ্ছে এন্ড ডায়াস্টোলিক প্রেশার ভলিউম রিলেশনশিপ গ্রেডিয়েন্ট। এইটা উপরের দিকে উঠে যায়। উপরের দিকে উঠে যাওয়া মানে কি? উপরের দিকে উঠে যাওয়া মানে হচ্ছে তাকে যদি আর অল্প একটু ভলিউম দেওয়া হয়, তাহলে সে হার্ট ফেইলরে চলে যাবে। কারণ এখানে হচ্ছে প্রেশার বাড়ছে। তার মানে যখন আপনার লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টোলিক ফেইলিউর যেটা, সেই লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টোলিক ফেইলিউরের ক্যারেক্টারিস্টিক্স যেটা, সেটা হচ্ছে যে আপনার লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টোলিক ভলিউমটা কমে যাচ্ছে। কারণ হার্ট ব্লাড ধারণ করতে পারছে না। এবং তার সাথে, সাথে লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টোলিক প্রেশার যেটা, এই প্রেশারটা বেড়ে যাচ্ছে। এই প্রেশারটা বেড়ে যাওয়ার কারণে এই গ্রেডিয়েন্টটা উপরের দিকে উঠে যায়। আপওয়ার্ড মুভমেন্ট অফ দ্য গ্রেডিয়েন্ট হয়। আরেকটা হচ্ছে সিস্টোলিক ভলিউম ঠিক থাকে, আবার হার্টের কন্ট্রাকশন করার ক্যাপাসিটিও ঠিক থাকে। সো আমরা এখন যদি দুইটাকে যদি তুলনা করি, যে লেফট ভেন্ট্রিকুলার সিস্টোলিক ফেইলিউর আর একটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ডায়াস্টোলিক ফেইলিউর, এই দুটার ভিতরে কি হয়? তাহলে সিস্টোলিক ফেইলিউরে সব ডানে চলে যাবে, সব ডানে চলে যাবে। ডায়াস্টোলিক ফেইলিউরে শুধু ডায়াস্টোলিক ভলিউম যেটা, সেটা বামে সরে আসবে। ডানে চলে যাবে মানেটা কি? ডানে চলে যাবে মানে হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার সিস্টোলিক ফেইলিউর, মানে হার্টের মধ্যে সব জমা হয়ে যাচ্ছে, ব্লাড সব জমা হয়ে যাচ্ছে। তার মানে সিস্টোলিক ভলিউম বাড়বে, ডায়াস্টোলিক ভলিউম বাড়বে। তারপর হচ্ছে হলো যে কিন্তু আপনার কন্ট্রাকশন করার ক্যাপাসিটি আপনার কমে যাবে। আর লেফট ভেন্ট্রিকুলার ডায়াস্টোলিক হার্ট ফেইলিউরে সেখানে কি হবে? সেখানে হচ্ছে হলো যে শুধুমাত্র এন্ড ডায়াস্টোলিক ভলিউমটা কমে যাচ্ছে। কমে যাওয়ার কারণে বাম দিকে শিফট হবে। লেফটওয়ার্ড শিফট কমে যাচ্ছে এবং প্রেশারটা বেড়ে যাচ্ছে। কারণ হার্টের এক্সপান্ড হওয়ার ক্যাপাসিটি কম। তাহলে একটা পেশেন্ট যখন কার্ডিওজেনিক শকে যায়, আমরা তাকে কিভাবে ম্যানেজ করব? যেকোনো পেশেন্ট শকে গেলে ABCD অ্যাপ্রোচ, আমরা তাকে অক্সিজেন দিব উইথ নন রিব্রিদিং মাস্ক।
আমরা তাকে আইভি অ্যাক্সেস করব, কিন্তু তাই বলে এমন না শকে গেছে বলে আমরা তাকে ফ্লুইড দিব না। কারণ এই ধরনের পেশেন্টকে ফ্লুইড দিলে তার আরো ইডিমা ডেভেলপ করতে পারে, পালমোনারি ইডিমা। আমরা তাকে কিছু ইনভেস্টিগেশন পাঠাবো যেখানে ট্রোপোনিন আয়ও থাকবে। আমরা তার ইসিজি, এক্স-রে এগুলো আমরা করব। এটার সাথে, সাথে আমরা যদি ইসিজিতে যদি কোনো চেঞ্জ পাই, ইসিজিতে যদি কোনো চেঞ্জ চলে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা এমআই এর ম্যানেজমেন্ট হিসেবে আমরা সেদিকে যাব। তাহলে এমআই এর মানে একটা পেশেন্ট শকে আছে, কার্ডিওজেনিক শক উইথ এমআই, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি অবশ্যই তার এবিসিডিই অ্যাপ্রোচ করার সাথে, সাথে আপনি তার এমআই এর ম্যানেজমেন্টে যখন যাবেন তখন ডুয়েল অ্যান্টিপ্লেটলেট থেরাপি আপনি তাকে দিয়ে দিচ্ছেন এবং তাকে রিভাস্কুলারাইজেশন এ চলে যেতে হবে। রিভাস্কুলারাইজেশন যদি পেশেন্ট ১২ ঘন্টার ভিতরে যদি আপনার কাছে চলে আসে, তাহলে আপনি অবশ্যই তাকে ইমার্জেন্সি রিভাস্কুলারাইজেশন এ আপনাকে চলে যেতে হবে এবং যখনই পেশেন্ট হসপিটালে আসবে, তার ২ ঘন্টার ভিতরে আপনাকে রিভাস্কুলারাইজেশন আপনাকে করে ফেলতে হবে। আপনি পেশেন্টের এয়ারওয়ে ম্যানেজ করছেন, এয়ারওয়ে যদি আপনার সিপ্যাপ লাগে, সিপ্যাপ দিবেন। যদি ইন্টিউবেশন লাগে তাহলে ইনটিউবেশন দিবেন। আ যখন আ রিভাস্কুলারাইজেশন যখন করা হয়, পিসিআই যখন করা হয়, পিসিআই সাধারণত এটা রাইট আ রেডিয়াল দিয়ে করা হয়। যার কারণে আপনি যদি কোনো আর্টেরিয়াল লাইন দেন, তাহলে সেটাকে লেফট রেডিয়ালে আপনি সেটাকে দেওয়ার চেষ্টা করবেন। পেশেন্টের ব্লাড প্রেশার ধরার জন্য আপনি কোন ধরনের আয়োনোট্রপিক এজেন্ট অথবা ভেসোপ্রেসর আপনি ইউজ করবেন? তো এই যখনই একটা পেশেন্ট কার্ডিওজেনিক শকে যায়, তখন তার ব্লাড ভেসেলের কিন্তু কমে যায়। মানে ভেসোকনস্ট্রিকশন হয়, ক্যালিভার কমে যায়। তখন আপনি আম যদি নরঅ্যাড্রিনালিন দেন, তাহলে নরঅ্যাড্রিনালিন দিলে হার্টকে আরো বেশি কষ্ট করে এর ভিতর দিয়ে ঢুকাইতে হবে। যার কারণে আপনার নরঅ্যাড্রিনালিন আপনার দেওয়াটা সমীচীন হবে না। তাহলে সেক্ষেত্রে আপনি কি দিতে পারেন? আপনার এখানে কার্ডিয়াক স্পেসিফিক যেগুলো, সেগুলো আপনি দেওয়ার চেষ্টা করবেন। কার্ডিয়াক স্পেসিফিক এর ভিতরে আপনার বিশেষ করে বিটা 1 স্পেসিফিক যেগুলো, সেগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং এইটার ভিতরে অন্যতম প্রধান একটা আছে, সেটা হচ্ছে ডোবিউটামিন। তো ডোবিউটামিন এটার কিছু প্রবলেম আছে যে সে আ কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি বাড়ানোর সাথে, সাথে কার্ডিয়াক অক্সিজেন কনজাম্পশন এটাকে বাড়ায় দেয়। তারপর হচ্ছে অ্যারিথমিয়াও তৈরি করতে পারে। অন্যান্য কি, কি জিনিস আছে? অন্যান্য যে জিনিসগুলা আ ডোবিউটামিনের একটা পজিটিভ দিক হচ্ছে যে ডোবিউটামিন কোন ভেসোকনস্ট্রিকশন করে না। আ ডোবিউটামিন একটু ভেসোডাইলেশন করে, একটু আ ভেসোডাইলেশন করে। এইটা হচ্ছে তার একটু পজিটিভ দিক যে সে একটু ভেসোডাইলেশন করছে। অন্যান্য যে সমস্ত ড্রাগ গুলো আছে তার ভিতরে আ আমি বলব যে অন্যান্য ড্রাগ গুলো আপনাকে পড়তে হবে। এই বাকিগুলো তো আপনারা জানেন। অন্যান্য ড্রাগ গুলো আপনাকে পড়তে হবে। সেটা হচ্ছে হলো যে ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর, বিশেষ করে ফসফোডাইএস্টারেজ 3 ইনহিবিটর, আরেকটা হচ্ছে ক্যালসিয়াম সেনসিটাইজার। মানে এগুলো ডোবিটামিনের চাইতে সুপিরিয়র কিনা এইটা আ নিয়ে কোয়েশ্চেন আসার কোনো কারণ নাই। আ বাট এগুলো ইউস করা যায় এবং এগুলো ইউস হয় এবং এগুলো কার্ডিওজেনিক শকে ভালো রেজাল্ট দিয়েছে। কথাগুলো হচ্ছে এরকম। তো ফসফোডেস্টারেজ 3, ফসফোডেস্টারেজ 3 ২ টা ড্রাগ। একটা হচ্ছে মিলরিনন, আরেকটা হচ্ছে আম এনক্সিমন। তো মিলরিনন এবং এনক্সিমন এবং আ আপনার ক্যালসিয়াম সেনসিটাইজার সেটা হচ্ছে লিভোসিমেন্ডান। এই ৩ টা নাম উলট-পালট হয়ে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা আছে। আ আ মানে আমি বলব যে সমস্ত সতর্কতা আপনার এই জায়গাতেই থাকা উচিত। যে লিভোসিমেন্ডান এটা হচ্ছে ক্যালসিয়াম সেনসিটাইজার, আর মিলরিনন আর হচ্ছে এনক্সিমন এরা হচ্ছে ফসফোডাইএস্টারেজ 3 ইনহিবিটর। আমরা এটা আসতেছি, মেকানিজমে আসতেছি। কার্ডিওজেনিক শকে আর কি, কি জিনিস আমরা করতে পারি সেটা হচ্ছে হলো যে আ ইন্ট্রা-অ্যাওর্টিক বেলুন পাম্প, আইবিপি। আরেকটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস, যেটাকে বলে এলভ্যাড। ইন্ট্রা-অ্যাওর্টিক বেলুন পাম্প যেটা, সেই ইন্ট্রা-অ্যাওর্টিক বেলুন পাম্প
এটা আসলে কি জিনিস? ইন্ট্রাঅ্যাওর্টিক বেলুন পাম্প মানে হচ্ছে অ্যাওর্টার ভিতরে একটা বেলুন, যেটা একটা পাম্পের মতো কাজ করবে। তাহলে আ এই এটা দেখতে পাচ্ছেন যে এটা একটা বেলুন ঢুকানো হয়েছে। তো এইটা আসলে কাজ করে কিভাবে, এইটা আমাদের জাস্ট ২-৩ টা লাইন আমাদের ইম্পোর্টেন্ট। পুরো জিনিসটা হচ্ছে এরকম যে এই বেলুনটা ডায়লেট হয়, মানে ডায়লেট করানো হয় ডিউরিং দ্য ডায়াস্টল। বেলুন মানে ডাইলেট না তো, সরি, মানে ইনফ্লেট করানো হয়। সরি, মানে আমার টাং। এটাকে ইনফ্লেট করানো হয় ডিউরিং দ্য ডায়াস্টল, আর এটাকে ডিফ্লেট করা হয় ডিউরিং দ্য সিস্টল। মানে সিস্টলের সময় ব্লাডটা যাতে এদিক দিয়ে চলে আসতে পারে সেইজন্য এটাকে ডিফ্লেট করা হয়। আর ডায়াস্টলের সময় তো এদিক দিয়ে ব্লাড আসছে না, তাই না? ডায়াস্টলের সময় এটাকে ডাইলেট করা হয় কেন? যাতে ডায়াস্টলিক প্রেশারটা যাতে বাড়ে, ডায়াস্টলিক প্রেশারটা বেড়ে গেল, বেড়ে গিয়ে আপনার করোনারি সার্কুলেশন ভালো হচ্ছে। করোনারি সার্কুলেশন যদি ভালো হয়, তাহলে হার্টের কন্ট্রাক্টাইল ক্যাপাসিটি ভালো হবে। মূল থিম হচ্ছে এইটাই। তো এই যে মানে এই যে ইনফ্লেট হবে আর ডিফ্লেট হবে, এটা তো আর মানুষ করবে না। সেটা একটা মেকানিক্যাল সিস্টেমের মাধ্যমে হবে। এইটা অনেকটা আপনি চিন্তা করতে পারেন যে যেমন পেসমেকার, পেসমেকার যেরকম হার্টের ইসিজি কে সে সেন্স করে, ঠিক তেমনি আপনার ইন্ট্রাঅ্যাওর্টিক বেলুন পাম্প সেও হার্টের ইসিজি কে সেন্স করে। তো সে সেন্স করে হার্টের ইসিজির টি ওয়েভ। টি ওয়েভ মানে হচ্ছে তখন সে রিপোলারাইজেশন এ আছে। যখন টি ওয়েভ কে যখন সে সেন্স করে তখন সে ইনফ্লেট হয়। ইনফ্লেট হলে তখন প্রেশারটা তখন বেড়ে যায়। এদিকে হচ্ছে প্রেশার, প্রেশারটা তখন অ্যাওর্টার প্রেশারটা তখন বেড়ে যায়। ডিফ্লেট কখন হবে? সে আরওএফ যখন সেন্স করবে তখন ডিফ্লেট হবে। আরওএফটা কি? কন্ট্রাকশন। যখন কন্ট্রাকশন হবে তখন সে ডিফ্লেট হবে। এই ২ টা জিনিস ইস ভেরি ইম্পোর্টেন্ট। যে আইএবিপি, আইএবিপি ইনফ্লেট হয় ডিউরিং দ্য ডায়াস্টল এবং সে সেন্স করে টি ওয়েভ কে। আর আইবিপি ডিফ্লেট হয় ডিউরিং দ্য সিস্টল এবং সে সেন্স করে আর ওয়েভ কে। আইবিপির কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে? কমপ্লিকেশন গুলোর ভিতরে আম এখানে যেহেতু একটা ফরেন একটা অবজেক্ট আছে, তাহলে সেক্ষেত্রে কমপ্লিকেশন এর ভিতরে আপনার এখানে অ্যানিউরিজম ডেভেলপ করতে পারে। এই জায়গাটা ফুলে যেতে পারে। ২ নম্বর হচ্ছে ডিসেকশন হয়ে যেতে পারে, ডিসেকশন হয়ে যেতে পারে। আর কি? সেটা হচ্ছে এটা যেহেতু বাম হাতের বাম সাইডে, সেক্ষেত্রে আপনার ইস্কিমিয়া ডেভেলপ করতে পারে। যদি বেলুনের পজিশনটা যদি উপরের দিকে থাকে, তাহলে এটা মানে উপরের দিকে যদি থাকে তার মানে সাবক্লেভিয়ান আর্টারিতে সার্কুলেশনটা যদি বন্ধ করে দেয়, তখন হাতের সার্কুলেশনটা তখন কমে যাবে। সেজন্য বাম হাতের ইস্কিমিয়া হইতে পারে। আবার নিচের দিকে যদি এটা ঠিকমতো যদি কাজ না করে, তখন রেনাল এবং মেজেন্টেরিক ইস্কিমিয়া ডেভেলপ করতে পারে। এখানে হিলিয়াম ইউজ করা হয়। এটা বলতে ভুলে গেছি যে এখানে হিলিয়াম ইউজ করা হয়। হিলিয়াম কেন ইউজ করা হয়? কারণ এই গ্যাসটার ডেনসিটি কম। ডেনসিটি কম হওয়ার কারণে আ এটা তো একদম কাট করে ফোলানো হবে, আবার কাট করে আপনার ডিফ্লেক্ট করা হবে। তো ডেনসিটি কম হওয়ার কারণে এই গ্যাসটা দ্রুত মুভ করে এবং এখানে কোনো টার্বুলেন্ট ফ্লো হয় না। যার কারণে হিলিয়াম ইউজ করা হয়। তো হিলিয়ামটা ফুটা হয়ে বাড়ায় যেতে পারে এবং সেটা একটা এম্বোলিজম ক্রিয়েট করতে পারে। আরেকটা কি, যেকোনো ফরেন অবজেক্ট তার মানে হেমোলাইসিস এবং থ্রম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করতে পারে। এরপর আসেন ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস। সাধারণত এটাকে আমরা এলভ্যাড নামে জানি। এলভ্যাডটা কি? সেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস। বাট আরভ্যাডও আছে এবং বাইভ্যাডও আছে। তো এটা কি করে? এইটা হচ্ছে এইটার ৩ জেনারেশন আছে আরকি। আমরা এখন যেটা ইউজ করছি সেটা হচ্ছে 3rd জেনারেশন। 3rd জেনারেশনটা কি? মানে এইটার ভিতরে বেসিক্যালি একটা আপনার রোটেটিং ইম্পেলার ডিভাইস, মানে এখানে মূল কথা হচ্ছে এখানে একটা রোটেটিং একটা হুইল বলতে পারেন। যে আসলে এই হার্টে যে ব্লাডটা আসবে, সে কিন্তু হার্টে কোনো সে কিন্তু আপনার কার্ডিওপালমোনারি বাইপাসের মতো না। সে কোনো মানে ব্লাড এখান থেকে বাইরে নিয়ে যে সে কিছু করছে, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে হলো যে হার্টে অবশ্যই একটা প্রিলোড আসতে হবে।
অবশ্যই একটা প্রিলোড আসতে হবে। প্রিলোড আসার পরে সে এখানে একটা রোটেটিং যে একটা চাকতি যেটা থাকে এটা আ এই এটার ভিতরে ঘুরতে থাকে এবং সেটাকে ঘুরায়ে সে তখন সিস্টেমে দিয়ে দেয়। যদি আ LVAT যদি হয় তাহলে অবশ্যই প্রিলোড থেকে সে নিয়ে পরবর্তীতে সে অ্যাওর্টার মাধ্যমে সিস্টেমে দিয়ে দিবে। যদি আ RVAT যদি হয় তাহলে সে রাইট অ্যাট্রিয়াম থেকে নিয়ে সে পালমোনারি আর্টারিতে সে দিয়ে দিবে। ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে যে এখানকার ব্লাড ফ্লোটা এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস নন পালসেটাইল ফ্লো। এই জিনিসটাই খালি ইম্পোর্টেন্ট যে এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস নন পালসেটাইল ফ্লো। এখানে কোনো হার্ট বিট তৈরি হয় না। এখানে কোনো হার্ট বিট তৈরি হয় না। এখানে জাস্ট একটা ফ্লো এখানে এটা ঘুরতে থাকে, হাই স্পিড এটা ঘুরতে থাকে এবং সে তখন এই ফ্লোটা তৈরি করে যে ফ্লোটা হচ্ছে নন পালসেটাইল কন্টিনিউয়াস ফ্লো। তাহলে কমপ্লিকেশন কি হইতে পারে? ১ নাম্বার কমপ্লিকেশন হচ্ছে থ্রম্বাস। যেহেতু হার্টবিট নাই, অতএব ১ নাম্বার কমপ্লিকেশন হচ্ছে ইন্ট্রাকার্ডিয়াক থ্রম্বাস অথবা মুরাল থ্রম্বাস। তারপর হচ্ছে ইনফেকশন, তারপর হচ্ছে কার্ডিয়াক টেম্পোনেড এতগুলো জায়গায় আপনি ফোঁটা করলেন, কার্ডিয়াক টেম্পোনেড আর হচ্ছে ব্লিডিং। বাট মূল জিনিস হচ্ছে থ্রম্বাস। এই জায়গাটা ইজ ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে যে আইনোট্রপিক এজেন্ট গুলো কি আছে এবং এখান থেকে ভুল হওয়ার সম্ভাবনা খুব থাকে। এখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। যে কোনটা আয়োনোডাইলেটর এবং কোনটা আয়োনোকনস্ট্রিক্টর। এইটা যেমন দরকার। আবার পিওর ভেসোকনস্ট্রিক্টর এটা হচ্ছে ফিনাইলেফ্রিন আর হচ্ছে আপনার ভেসোপ্রেসিন। আ এখানে কিন্তু নরঅ্যাড্রিনালিন কিন্তু পিওর ভেসোপ্রেসন না। কারণ নরঅ্যাড্রিনালিনের কিছুটা বিটা 1 ইফেক্টও কিন্তু আছে। তাহলে সেক্ষেত্রে আ আমরা ফার্স্ট এ ধরি যে আয়োনোডাইলেটর। আয়োনোডাইলেটর জিনিসটা কি? আয়োনোডাইলেটর হচ্ছে যে আপনার কার্ডিয়াক কন্ট্রাকশন হবে কিন্তু তার সাথে আপনার ভেসোডাইলেশন হবে। মানে কার্ডিয়াক কন্ট্রাকশন বাড়বে কিন্তু ভেসোডাইলেশন হবে। আয়োনোকনস্ট্রিকশনটা কি? সেটা হচ্ছে কন্ট্রাকশন বাড়বে এবং ভেসোকনস্ট্রিকশন ও হবে। আর পিওর ভেসোপ্রেসর মানে এখানে শুধুমাত্র ভেসেলটা কনস্ট্রিক্টেড হবে। তাহলে পিওর ভেসোপ্রেসর হচ্ছে ফিনাইলেফ্রিন এবং ভেসোপ্রেসিন। আর আয়োনোডাইলেটর সেটা হচ্ছে ডোবিউটামিন। ডোবিউটামিন সে বিটা 2 রিসেপ্টর উপর কাজ করে আয়োনোডাইলেটর হিসেবে কাজ করে। তারপর হচ্ছে ডোপেক্সামিন, ডোবিউটামিন, ডোপেক্সামিন এটা চলে গেল। ফসফোডাইএস্টারেজ যেটা কিছুক্ষণ আগে আমরা পড়লাম। একটা হচ্ছে মিলরিনন, আরেকটা হচ্ছে এনক্সিমন। এরপর হচ্ছে ডোপামিন, এটা হচ্ছে লো ডোজ ডোপামিন, লো ডোজ ডোপামিন। আরেকটা হচ্ছে লিভোসিম্যান্ডান। লিভোসিম্যান্ডান হচ্ছে ক্যালসিয়াম সেনসিটাইজার। আর আয়োনোকনস্ট্রিক্টর কি? নরঅ্যাড্রিনালিন, তারপর হচ্ছে অ্যাড্রিনালিন, এরপর হচ্ছে এফিড্রিন, ডোপামিন ইন হাই ডোজ, আরেকটা হচ্ছে মেটরামিনল। এগুলো হচ্ছে আয়োনোকনস্ট্রিক্টর। এই ৪ টা আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে। আয়োনোট্রপিক এজেন্ট আর কি আছে? আয়োনোট্রপিক এজেন্ট হচ্ছে গ্লুকাগন, ক্যালসিয়াম মানে আইভি ক্যালসিয়াম, তারপর হচ্ছে থাইরক্সিন T3, T4 আরেকটা হচ্ছে ডিগক্সিন। এগুলো সবই হচ্ছে আয়োনোট্রপিক এজেন্ট। এখন আসেন মেকানিজম। মেকানিজম হচ্ছে আ এখানে মেইনলি খুব ইম্পোর্টেন্ট একটা মেকানিজম হচ্ছে এই CAMP কেন্দ্রিক। মানে সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট কেন্দ্রিক। এই CAMP এইটা AMP তে কনভার্ট হয় মানে এটাকে ভেঙে দেয় সেটা হচ্ছে ফসফোডাইএস্টারেজ। CAMP আ এইটা আসলে যে জি প্রোটিন কাপলড রিসেপ্টর যেটা, এই জি প্রোটিন কাপলড রিসেপ্টরের একটা সেকেন্ড মেসেঞ্জার। এই CAMP টা বিভিন্ন পাথওয়েতে প্রোটিন কাইনেজ A কে অ্যাক্টিভেট করে তার মেইন কাজ হচ্ছে যে ক্যালসিয়ামকে সেলের ভিতরে বাড়ানো। সে কিছু ক্যালসিয়াম আ ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলকে সে অ্যাক্টিভেট করে। প্লাস সে ক্যালসিয়াম ইনডিউসড ক্যালসিয়াম রিলিজ করে। তো CMP কে মেটাবলাইজ করে দেয় হচ্ছে ফসফোডাইএস্টারেজ। সেজন্য আমরা ইউজ করছি হচ্ছে ফসফোডাইএস্টারেজ ইনহিবিটরস। তো এই ইনহিবিটরস তারা কি করবে? তারা এই CAMP র পরিমাণটাকে বাড়াবে।
মানে ডিক্রিজ ব্রেকডাউন অফ দ্য সিএএমপি অথবা হচ্ছে হলো যে ইনক্রিজ সিএমপি, এটা হচ্ছে ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর, এবং তার সাথে সাথে যত ক্যাটেকোলামাইন্স যেগুলো আছে, যেগুলো অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের সাথে কাজ করে, এগুলো সবাই সিএএমপির পরিমাণটাকে ঠিক রাখে এবং বাড়িয়ে দেয়। ডিগক্সিন এবং গ্লুকাগন এরা ক্যালসিয়ামের পরিমাণটাকে বাড়ায়। গ্লুকাগন এইটাও কিন্তু এই সিএএমপি পাথওয়েতে কাজ করে। আর ডিগক্সিন সোডিয়াম পটাশিয়াম এটিপিএস রিসেপ্টরের মাধ্যমে এরা কাজ করে। আর লিভোসিমেন্ডান কি করে, সে ক্যালসিয়াম সেন্সিটাইজার। তার মানে এই ক্যালসিয়ামটাকে ট্রোপোনিন সি যেটা, সেই ট্রোপোনিন সি যাতে ক্যালসিয়ামকে সেন্স বেশি বেশি করে করতে পারে, সেইটা এই ক্যালসিয়াম সেন্সিটাইজার করতে লিভোসিমেন্ডান করে থাকে। তাহলে ফসফোডাইএস্টারেজ সে কিভাবে কাজ করে? ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর, তার মানে মিলরিনন আর একটা হচ্ছে এনক্সিমন, তারা কিভাবে কাজ করে? মিলরিনন এবং এনক্সিমন তারা এই ফসফোডাইএস্টারেজ 3 যে রিসেপ্টরটা, সে এই ফসফোডাইএস্টারেজ 3 রিসেপ্টরকে ইনহিবিট করে তারা মেইনলি এই সিএএমপির পরিমাণকে বাড়িয়ে দেয়। এই সিএএমপি গিয়ে হচ্ছে আপনার ক্যালসিয়াম রিলিজ করে ইন্ট্রাসেলুলারলি, মানে সিএমপি গিয়ে পরবর্তী থেকে ক্যালসিয়ামটাকে ঢুকাচ্ছে, চ্যানেল দিয়ে ঢুকাচ্ছে এবং ইন্ট্রাসেলুলারলিও ক্যালসিয়ামটাকে তারা বের করছে। এটা একটা গেল। আরেকটা আছে হচ্ছে ভেসেলে। কারণ এরা তো শুধুমাত্র যে কার্ডিয়াক কন্ট্রাকশন বাড়ায় তাই কিন্তু না, এরা কিন্তু ভেসোডায়ালেশন করে। ভেসেলে যেটা করে, ভেসেলের ভিতরে যদি ক্যালসিয়াম যদি ভিতরে ঢোকে, তাহলে কিন্তু ভেসোকনস্ট্রিকশন হবে। তো এরা যেটা করে ভেসেলে, সেটা হচ্ছে হলো যে এই ক্যালসিয়াম ঢুকতে এরা বাধা দেয়। ভেসেলে জাস্ট উল্টা কাজটা করে, যে এরা হচ্ছে ক্যালসিয়াম ঢুকতে এরা বাধা দেয়। তার মানে এদের একটা পজিটিভ আয়োনোট্রপিক এবং হচ্ছে ভেসোডাইলেটরি ইফেক্ট আছে, যার কারণে এরা হার্ট ফেইলিওরে সাধারণত এদেরকে ইউজ করা হয়, যাতে হার্ট ফেইলিওরে আমার আফটার লোড কম থাকা লাগবে। কারণ হার্ট সে যে কাজ করছে, আমার যদি আফটার লোড যদি বেশি থাকে, তাহলে হার্টের উপর তখন প্রেশারটা বেশি আসবে, হার্ট ফেইলিওর তখন আরো বাড়বে। সো phosphodiesterase inhibitor is very much useful drug. সো এই এই ২ টা জিনিসের হার্টের উপরে আসলে ইফেক্টটা, এটা আমরা যদি একটু করি যে ঠিক আছে, এরা হার্টের কন্ট্রাক্টিলিটি বাড়াচ্ছে, এরা ভেসোডাইলেশন করতেছে। দ্যাটস গুড। এরা কার্ডিয়াক আউটপুট বাড়াচ্ছে। এরা ডেফিনিটলি কার্ডিয়াক আউটপুট আমাদেরকে বাড়ায় দিচ্ছে। এবং একটা ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে যে এরা কিন্তু হার্টের এন্ড ডায়াস্টোলিক ফিলিং প্রেশার, এন্ড ডায়াস্টোলিক আপনার প্রেশার যেটা, এন্ড ডায়াস্টোলিক প্রেশার, এই জিনিসটাকে কমিয়ে দিচ্ছে। এন্ড ডায়াস্টোলিক প্রেশার কমিয়ে দেওয়া মানে হচ্ছে হার্টের, তার মানে হার্টের প্রিলোডটা ভালো হচ্ছে। এন্ড ডায়াস্টোলিক প্রেশার মানে হচ্ছে যে আপনার ব্লাড যেটা আসছে, সেই ব্লাড এখানে তার মানে একটা প্রেশার তৈরি করবে। এটা একটা ডায়াস্টোল কন্ডিশনে যদি থাকে, এখানে একটা প্রেশার তো ডেফিনিটলি তৈরি হবে। তো এন্ড ডায়াস্টোলিক প্রেশার যদি কম হয়, তার মানে এখানে অনেক পরিমাণে ব্লাড তখন ধরতে পারবে। তার মানে তখন কার্ডিয়াক আউটপুটটা বাড়বে। তার মানে এরা যেরকম কার্ডিয়াক আউটপুট যেরকম বাড়াচ্ছে, ঠিক তেমনি এরা কিন্তু এন্ড ডায়াস্টোলিক ফিলিং প্রেশারটাকেও এরা কমিয়ে দিচ্ছে। এন্ড ডায়াস্টোলিক ফিলিং প্রেশারটাকে কমায়, কারণ এসভিআর কম। এসভিআর যেহেতু কম, মানে এদিকে এসভিআর যেহেতু কম, সেজন্য হার্ট এসভিআরও কম, মানে বাইরের দিকে এসভিআর কম, তার মানে হার্টের ভিতরেও এন্ড ডায়াস্টোলিক ফিলিং প্রেশারটাও কিন্তু কম। কিন্তু একটা এরা যে কার্ডিয়াক আ কন্ট্রাক্টিলিটি বাড়ায়, এই কন্ট্রাক্টিলিটি আ বাড়ানো, এখানে একটা ইফেক্ট হচ্ছে যে এরা এই আ এভি নোড, এবং ভেন্ট্রিকুলার রিফ্র্যাক্টরিনেস যেটা, সেটাকে তারা আ কমিয়ে দেয়। মানে হার্ট, এরা উম আ হার্ট রেট এবং হার্টের কন্ট্রাকশন করার ক্যাপাসিটি দুটাই যেহেতু কিছুটা বাড়াচ্ছে, তার মানে এসএ নোড এবং এভি নোডের যে রিফ্র্যাক্টরি পিরিয়ড, সেই রিফ্র্যাক্টরি পিরিয়ডটা কিছুটা কমে আসবে। যার কারণে যদি কোনো ইস্কেমিক হার্ট যদি হয়, তখন এই ইস্কেমিক হার্ট হলে তখন এই যে হার্ট রেট যে কিছুটা বাড়ছে, ইস্কেমিক হার্ট এই হার্ট রেট বাড়াটাকে আর নিতে পারে না। কারণ কি? সে তখন করোনারি পারফিউশন প্রেশারটা তখন কমে যায়। কারণ এরা শুধু কন্ট্রাকশনই বাড়ায় না, হার্ট রেটও কিন্তু বাড়ায়।
তার মানে মায়োকার্ডিয়াল অক্সিজেন কনজাম্পশন, যদিও আমরা বলছি যে মায়োকার্ডিয়াল অক্সিজেন এক্সট্রাকশন রেশিও সাধারণত আনচেঞ্জড থাকে, কিন্তু যখনই একটা ইস্কেমিক হার্ট হয়, সেই ইস্কেমিক হার্টে এদের তখন একটা ঝামেলা পাকায় দেয় যে তখন করোনারি পারফিউশন প্রেশারটা তখন কমে যায়। তার মানে ইস্কেমিক হার্টের জন্য দিস ইজ নট গুড। এইটা হচ্ছে আপনার ফসফোডাইস্টারেজ ইনহিবিটর, মানে হচ্ছে মিলরিনন এবং হচ্ছে এনক্সিমনের কথা যদি বলি। আর লিভোসিমেন্ডান কি করে? লিভোসিমেন্ডান হচ্ছে সে ক্যালসিয়াম সেন্সিটাইজার। তার মানে সে কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি, আউটপুট, স্ট্রোক ভলিউম, এগুলো, হার্ট রেট, এগুলো কিন্তু সে সবই বাড়াচ্ছে। তার সাথে সাথে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স সে কিছুটা কমাচ্ছে। তো সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কমালে এটা আমাদের জন্য ভালো। কিন্তু তার একটা প্রবলেম হচ্ছে যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন সে তৈরি করতে পারে। তার মানে দুটাই আয়নোডাইলেটর, তার মানে এরা ভেসোডাইলেশন করে। তো এই ফসফোডাইস্টারেজ ইনহিবিটর ভেসোডাইলেশন করে কিভাবে, বা মিলরিনন এবং হচ্ছে এনক্সিমন ভেসোডাইলেশন করে হচ্ছে যে ব্লাড ভেসেলের ভিতরে সে ক্যালসিয়ামকে ঢুকতে দেয় না, সে ক্যালসিয়ামকে ঢুকতে দেয় না। আর লিভোসিমেন্ডান কিভাবে করে? লিভোসিমেন্ডান হচ্ছে যে সে ব্লাড ভেসেলের পটাশিয়াম চ্যানেলকে সে অ্যাক্টিভেট করে, যার কারণে পটাশিয়ামটা ভিতরে ঢুকে যায়। পটাশিয়াম যখন ভিতরে ঢুকে তখন হচ্ছে একটা রিপোলারাইজেশন ফেজ, যার কারণে আপনার ভেসোডাইলেশন হয় তখন। এবার আসেন ডিস্ট্রিবিউটিভ শক। ডিস্ট্রিবিউটিভ শক এটার এক্সাম্পল, এটা কিন্তু এটা মনে রাখার মতো যে এখানে যেরকম সেপসিস আছে ঠিক তেমনি সার্স, মানে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম। তো এর আগে বলেছিলাম যে প্যানক্রিয়াটাইটিস, যেটাকে হাইপোভলিমিয়া আমরা বলছি, হাইপোভলিমিক শক, ঠিক তেমনি এটা কিন্তু ডিস্ট্রিবিউটিভ শকও এটা তৈরি করে। বার্ন, ট্রমা, পোস্ট কার্ডিয়াক অ্যারেস্ট সিনড্রোম, এগুলো তো আছেই। এম্বোলিজম যেরকম অবস্ট্রাকটিভ শক তৈরি করে, ঠিক তেমনি ডিস্ট্রিবিউটিভ শকও এরা তৈরি করে। ডিস্ট্রিবিউটিভ শক মানে হচ্ছে যে বডিতে একটা ইনফ্লামেশন হচ্ছে, ইনফ্লামেশন হয়ে এখানে একটা ভেসোডাইলেশন হচ্ছে, তার মানে এটা একটা ভেসোডাইলেটরি শক। এবং আর্টেরিয়ালস যেগুলো আছে সেই আর্টেরিয়ালস গুলার রেসপন্স করার ক্ষমতা খুব কম, এরা কন্ট্রাক্ট আর করে না, যার কারণে ফরওয়ার্ড ফ্লো যেটা, সেটা মানে হচ্ছিল যে আপনার কমে যায়। তো যেহেতু এসভিআর যেহেতু কমে যায়, সেই জন্য কার্ডিয়াক আউটপুট তখন বাড়তে পারে, কার্ডিয়াক আউটপুট তখন বেড়ে যায়। ডিস্ট্রিবিউটিভ শকের আর এক্সাম্পল কি? সেটা হচ্ছে অ্যানাফাইলেক্সিস নিউরোজেনিক শক। নিউরোজেনিক শক মানে হচ্ছে তখন হার্টের যত সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যত আছে তত সব সিম্প্যাথেটিক তুমি হয়ে যাও, মানে অ্যাকিউট স্পাইনাল কর্ড ইনজুরি মনে করেন, হার্টের সিম্প্যাথেটিক তুমি হয়ে যাচ্ছে, যার কারণে কমপ্লিট ভেসোডাইলেশন হয়ে যাচ্ছে, দিস ইজ নিউরোজেনিক শক। এবং তখন একটা ভ্যাগাল প্রিডমিনেন্স হয়। অ্যানাফাইলেক্সিস কি? যে বাইরে থেকে যে কোনো একটা এজেন্ট আসলো, এজেন্ট এসে বডিতে একটা রিয়াকশন করলো, ইমিউনোগ্লোবুলিন ইমিডিয়েটেড একটা রিয়াকশন, আপনার মাস্ট সেল এবং বেজোফিল থেকে সব বাড়ায় গেল, আপনার যত মেডিয়েটার্স যেগুলো আছে গিয়ে ভেসোডাইলেশন করে ফেললো, অ্যানাফাইলেক্সিস। এন্ডোক্রাইনের ভিতরে দুইটা জিনিস, সেটা হচ্ছে অ্যাডিসন্স ক্রাইসিস আর একটা হচ্ছে মিক্সজুইডিমা, এরা ডিস্ট্রিবিউটিভ শক করতে পারে। কারণ কি? ভেসোডাইলেশন হয় এক নাম্বার কথা, আর দুই নাম্বার কথা হচ্ছে কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটিও করে, কিন্তু কন্ট্রাক্টিলিটিও কমে, কিন্তু ভেসোডাইলেশন হওয়াটাই হচ্ছে মূল জিনিস। তাহলে সেপসিস, এখানে সেপসিসের ডেফিনিশনটা এটা কিন্তু ইম্পর্টেন্ট। সেপসিস এবং সেপটিক শকের ডেফিনেশনটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেপসিস জিনিসটা এরকম না যে বডি ইনফেকশনে পড়লেই যে সেপসিস হয়ে গেল, ব্যাপারটা কিন্তু তা না। জিনিসটা হচ্ছে যে হোস্টের ডিফেন্স যে মেকানিজম, সেই ডিফেন্স মেকানিজমটা কোনো রেগুলেটেড কোনো মেকানিজমের মধ্যে নাই। তার মানে ডিসরেগুলেটেড হোস্ট ডিফেন্স মেকানিজম। বডিতে ইনফেকশন ঢুকলে বডি একটা ডিফেন্স ক্রিয়েট করবেই, তো ওইটাকে সেপসিস বলা যাবে না, ওটাকে আপনি ইনফেকশন বলতে পারেন। কিন্তু যখন এই বডির হোস্ট ডিফেন্স মেকানিজমটা যখন ডিসরেগুলেটেড হয়ে যাবে, এবং যেটা আলটিমেটলি যদি আপনি ট্রিটমেন্ট না করেন অর্গান ডিসফাংশন করতে পারে, সেইটাকে আপনাকে সেপসিস বলতে হবে। আর সেপটিক শক কি? সেপটিক শক হচ্ছে যে যেখানে আপনার ভেসোপ্রেসর থেরাপি লাগছে,
অ্যাডিকুয়েট ফ্লুইড রিসাসিটেশন করার পরেও এবং যখন ল্যাকটেট লেভেল মোর দ্যান 2 মিলিমোল পার লিটার হয়ে যাচ্ছে, তখন আপনাকে সেপটিক শক বলতে হবে। মানে সেপটিক শক মানে এই না যে ব্লাড প্রেশার লেস দ্যান 65 মিলিমিটার অফ মার্কারি। ব্যাপারটা কিন্তু তা না। যে আপনি মানে এটা আ সারভাইভিং সেপসিস ক্যাম্পেইনে এই সব কথাবার্তা সবকিছু লেখা আছে। অথেন্টিকেটেড সংজ্ঞা। আ তার মানে সেপটিক শক হচ্ছে যে আপনাকে ভেসোপ্রেসর ইউজ করতে হচ্ছে অ্যাডিকুয়েট ফ্লুইড রিসাসিটেশন করার পরেও এবং আপনার ল্যাকটেট লেভেল মোর দ্যান 2 মিলিমোল পার লিটার। সেপসিস কিভাবে আমাদের ব্লাড প্রেশার কমাচ্ছে? ওর সেপসিস কিছুটা বেশ কিছু সাইটোকাইন রিলিজ করে। তো এই সমস্ত সাইটোকাইনের ভিতরে কি, কি? একটা হচ্ছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, তারপর হচ্ছে ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 1 বিটা, আরেকটা হচ্ছে ইন্টারলিউকিন 8। তাহলে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 8, আরেকটা হচ্ছে ইন্টারলিউকিন 1 বিটা। এগুলো ম্যাক্রোফেজ এবং মনোসাইট থেকে রিলিজ হয় এবং এদের সরাসরি ভেসোডাইলেটরি এবং কার্ডিয়াক ডিপ্রেসেন্ট ইফেক্ট আছে। এটা গেল ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে নাইট্রিক অক্সাইড। নাইট মানে ব্লাড ভেসেলের তার এন্ডোথেলিয়াম সে নিজে নাইট্রিক অক্সাইড রিলিজ করে এবং এইটা রিলিজ যেটা সে করে সেটা নরমাল হেলথি কন্ডিশনে এটা একটা কন্ট্রোলড মেকানিজমে সে রিলিজ করে। কিন্তু সেপসিস গিয়ে যেটা করে সেটা হচ্ছে যে আইনস, আইনস মানে কি? সেটা হচ্ছে ইনডিউসেবল ইনডিউসেবল নাইট্রিক অক্সাইড সিনথেজ। ইনডিউসেবল নাইট্রিক অক্সাইড সিনথেজ এইটাকে আপ রেগুলেট করে। আপ রেগুলেট করে প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড রিলিজ করায় এবং সে গিয়ে পরবর্তীতে ভেসোডাইলেট করে। তারপর হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস। অক্সিডেটিভ স্ট্রেস মানে হচ্ছে যত ধরনের ফ্রি রেডিক্যাল বোথ অক্সিজেন এবং নাইট্রোজেন থেকে ফ্রি রেডিক্যাল তৈরি হয়, এই ফ্রি রেডিক্যাল গুলো গিয়ে ডিএনএ ড্যামেজ করে অফ দ্য ভেসেল। ডিএনএ ড্যামেজ মানে হচ্ছে মাইটোকন্ড্রিয়াল এনজাইম যেগুলো আছে সেই মাইটোকন্ড্রিয়াল এনজাইমকে ড্যামেজ করে। যার কারণে একটা সেলুলার হাইপক্সিয়া তৈরি হয়। এই সেলুলার হাইপক্সিয়া কেন তৈরি হয়? কারণ ড্যামেজ অফ দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তার মানে হচ্ছে সেলের নিজস্ব মেটাবলিক অ্যাক্টিভিটিটা তখন চেঞ্জ হয়ে যায়। মানে অক্সিডেটিভ স্ট্রেস এর মাধ্যমে। অক্সিডেটিভ স্ট্রেস কারা, কারা তৈরি করে? বোথ অক্সিজেন এবং নাইট্রোজেন ফ্রি রেডিক্যাল। অক্সিজেন ফ্রি রেডিক্যালের মধ্যে হচ্ছে যেমন হাইড্রক্সাইড মানে হাইড্রক্সিল যেটা বা হাইড্রক্সাইড, আরেকটা হচ্ছে পারঅক্সাইড, একটা হচ্ছে হাইড্রক্সাইড আরেকটা হচ্ছে পারঅক্সাইড। আর নাইট্রোজেনের ভিতরে সেটা হচ্ছে হলো যে পারঅক্সিনাইট্রেট। পারঅক্সিনাইট্রেট। তাহলে হাইড্রক্সাইড, পারঅক্সাইড আরেকটা হচ্ছে পারঅক্সিনাইট্রেট। তো সেপসিসের ভিতরেও আমাদের প্রেশার ভলিউম লুপ যেটা সেই প্রেশার ভলিউম লুপের চেঞ্জ হয়। এখন কি চেঞ্জ হয়? খালি মনে রাখতে হবে যে কতটুকু চেঞ্জ হয়। পিকচার মনে থাকলে মানে জিনিসগুলো একটু সুবিধা হয় সেজন্য পিকচার গুলো দেওয়া। তো আমরা এর আগে দেখেছিলাম যেটা সেটা হচ্ছে হলো যে প্রেশার ভলিউম লুপ যেটা আছে, যেটা আ সিস্টোলিক হার্ট ফেইলিউর মনে করেন। সিস্টোলিক হার্ট ফেইলিউর এর ক্ষেত্রে লুপটা এইদিকে সরে আসে। আর যেটা ডায়াস্টোলিক হার্ট ফেইলিউর, ডায়াস্টোলিক হার্ট ফেইলিউর এর ক্ষেত্রে লুপটা এরকম থাকে। মানে সে ছোট হয়ে যায় বাট ওইদিকে সরে না। তাহলে সেপসিসটা যখন হচ্ছে আপনার একটা হচ্ছে আ সেপসি উম উম সেপসিস কন্ট্রোলড সেপসিস আরেকটা হচ্ছে হলো যে সিভিয়ার সেপসিস। তাহলে যখন কন্ট্রোলড সেপসিস খালি এই জিনিসটা একটু আ খেয়াল রাখেন। যখন কন্ট্রোল সেপসিস মানে সেপসিসের শুরুর দিকে আরকি। একদম ইনিশিয়েশন ফেজ এ যখন হয় আমরা বলি যে সেপসিসটা একটা আপনার হাইপার ডাইনামিক সার্কুলেশন হয়। এই সময় কার্ডিয়াক আউটপুট তখন বেড়ে যায়, ভেসোডাইলেশন তখন হয়, তখন আম ব্লাড এর পরিমাণ তখন বেড়ে যায়। মানে জাস্ট লাইক প্রেগন্যান্সি। তো এইটাকে আমরা যদি আ এই পিকচার দিয়ে যদি করি তাহলে এখানে আমাদের এন্ড ডায়াস্টোলিক ভলিউম যেটা, এন্ড ডায়াস্টোলিক ভলিউমও বেড়ে যাচ্ছে। যার আগে ছিল এখানে, এবার এখানে সরে আসছে। তার মানে কি রাইট এ শিফট হচ্ছে। এন্ড সিস্টোলিক ভলিউমও তখন বেড়ে যাচ্ছে। এন্ড সিস্টোলিক ভলিউম।
তাহলে এন ডায়াস্টলিক ভলিউমও বেড়ে যাচ্ছে, এন সিস্টোলিক ভলিউমও তখন বেড়ে যাচ্ছে। 2 নাম্বার কথা হচ্ছে কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি কিছুটা কমছে। এই যে এখানে কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি বলেছিলাম এর আগে, কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি কিছুটা কমছে। তার মানে ইন আর্লি ফেজ অফ দ্য সেপসিস আপনার এন ডায়াস্টলিক ভলিউম, এন সিস্টোলিক ভলিউম বাড়ে এবং কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি কমে যায়। কিন্তু যখন সিভিয়ার সেপসিস যখন হয়, তখন কিন্তু যখন ভেসোডাইলেশন হয়ে গেছে, চারদিকে একদম ক্যাপিলারি লিক হয়ে সবগুলো ভেসেলের ভিতরে যা ফ্লুইড ছিল সব এপাশ ওপাশ যখন বের হয়ে গেছে, তখন কিন্তু এন সিস্টোলিক ভলিউমও কমে যাচ্ছে, সরি, এবং এন ডায়াস্টোলিক ভলিউমও কিন্তু তখন কমে যাচ্ছে এবং কার্ডিয়াক আউটপুটও তখন কমে যাচ্ছে। এখানে একটা জিনিস দেখেন যে যখন মানে ইনিশিয়াল ফেজ অফ দ্য সেপসিস, তখন কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি কিন্তু কম। কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি কম, কিন্তু কার্ডিয়াক আউটপুট ইজ ওকে। মানে স্ট্রোক ভলিউম কিন্তু ইজ ওকে। স্ট্রোক ভলিউম কিন্তু ইজ ওকে। আবার এখানে যদি সিভিয়ার সেপসিস এর কথা যদি চিন্তা করেন, তাহলে দুটাই কিন্তু কমে যাচ্ছে। আবার কন্ট্রাক্টিলিটিও কিন্তু কমে যাচ্ছে এবং এখানে কিছুটা স্ট্রোক ভলিউম কিন্তু কমে যাওয়ার কথা, কমে যাওয়া উচিত। পিকচারটা আ মানে খুব একটা যে আপনার অ্যা আ অ্যাকুরেট হয়েছে ব্যাপারটা তা না। স্ট্রোক ভলিউম এখানে কিছুটা কমে যাওয়ার কথা। এবার একটা সিনারিও যে পালমোনারি এম্বোলিজম এর একটা সিনারিও, যে একটা পেশেন্ট ইমার্জেন্সিতে আসছে অ্যাকিউট ব্রেথলেসনেস নিয়ে। তো এই যে অ্যাকিউট ব্রেথলেসনেস, তার হার্ট রেট বেশি, তার ব্লাড প্রেশার খুব একটা বেশি বাড়েনি, ডায়াস্টোলিক প্রেশারটা কিছুটা কম, স্যাচুরেশন কমে যাচ্ছে। তো এই অ্যাকিউট ব্রেথলেসনেস এর কজ কি? এটা পৃথিবীতে যত পরীক্ষা আছে সব পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট যে অ্যাকিউট ব্রেথলেসনেস এর কজ কি, কি? তাহলে অ্যাকিউট ব্রেথলেসনেস এর ৩ ধরনের কজ। একটা হচ্ছে রেসপিরেটরি, কার্ডিয়াক এবং হচ্ছে আদার্স। পড়ার সময় সবসময় ভাগ, ভাগ করে যদি আপনি পড়েন, আপনার মনে থাকবে। তাহলে রেসপিরেটরি ভিতরে আমরা যদি ধরি যে একদম অ্যাকিউট কজ কি, কি? একদম অ্যাকিউট কজ হচ্ছে নিউমোথোরাক্স, আরেকটা হচ্ছে আপনার পালমোনারি এম্বোলিজম। এটা হচ্ছে হলো যে একদম অ্যাকিউট কজ। মানে কোন সময় দিবে না। নিউমোথোরাক্স আরেকটা হচ্ছে পালমোনারি এম্বোলিজম। আর কি, কি কজ আছে? সেটা হচ্ছে অ্যাজমা, সিওপিডি, নিউমোনিয়া অ্যান্ড প্লুরাল ইফিউশন। কার্ডিয়াক কজ যদি চিন্তা করেন যে কার্ডিয়াক একদম অ্যাকিউট কজ কি, কি? সেটা হচ্ছে হলো যে ফার্স্ট এ হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, আরেকটা হচ্ছে কার্ডিয়াক টেম্পোনেট। আর অন্যান্য কজগুলো কি, কি? সেটা হচ্ছে পালমোনারি ইডিমা এবং অ্যারিথমিয়া। নিউরোলজিক্যাল কজ হচ্ছে গুলেনবেরি সিনড্রোম, আরেকটা হচ্ছে অ্যানিমিয়া। তো পালমোনারি এম্বোলিজমের ক্লিনিক্যাল ফিচার বা আপনি ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট যখন করবেন, তখন আপনি পেশেন্টের কাছ থেকে আপনি হিস্ট্রি নিচ্ছেন। যে সমস্ত কজ গুলো ছিল, সেই সমস্ত কজ ওয়াইজ এ আপনি হিস্ট্রি নিচ্ছেন যে তার অ্যাজমা, সিওপিডির হিস্ট্রি, তার কার্ডিয়াক ডিজিজ, হাইপারটেনশন এর হিস্ট্রি, তার স্মোকিং হিস্ট্রি, এগুলো সবই আপনি নিচ্ছেন। আপনাকে একটা চেস্ট পেইন এর একটা হিস্ট্রি নিতে হবে যে তার চেস্ট পেইন আছে কিনা। তার চেস্ট পেইন এটা কি কার্ডিয়াক টাইপের চেস্ট পেইন নাকি প্লুরেটিক টাইপের চেস্ট পেইন? তার কাফ আ আছে কিনা, তার হিমোপটাইসিস আছে কিনা। এই ২ টা জিনিস। আরেকটা হচ্ছে হলো যে রিসেন্ট হিস্ট্রি, যে তার রিসেন্ট সার্জারি হয়েছে কিনা, রিসেন্ট প্রেগন্যান্সি অথবা এয়ার ট্রাভেল অথবা ইমোবিলিটির কোনো হিস্ট্রি আছে কিনা। অসকাল্টেশন এ অ্যাবসেন্ট ব্রেথ সাউন্ড আপনি কখন পাবেন? অ্যাবসেন্ট ব্রেথ সাউন্ড যদি নিউমোথোরাক্স এবং প্লুরাল ডিফিউশন হয়, আপনি তখন অ্যাবসেন্ট ব্রেথ সাউন্ড আপনি পাবেন। যত ধরনের আপনার রেসপিরেটরি, কার্ডিয়াক, আ এন্ডোক্রাইন, ইমার্জেন্সি যত কেস আছে, সব কেসে কিন্তু আপনাকে অবশ্যই এবিজি আপনাকে করতে হবে। তো পালমোনারি এম্বোলিজম এর রিস্ক ফ্যাক্টর যেগুলা, সেই রিস্ক ফ্যাক্টর গুলো কি, কি? এটা একটা ইম্পোর্টেন্ট এরিয়া যে রিস্ক ফ্যাক্টর গুলো কি, কি পালমোনারি এম্বোলিজম এর? সেটা হচ্ছে যে তার প্রিভিয়াস হিস্ট্রি অফ আ ডিপ ভেইন থ্রম্বোসিস বা অ্যাক্টিভ যদি তার ডিপ ভেইন থ্রম্বোসিস যদি থাকে, তার প্রিভিয়াস হিস্ট্রি অফ পালমোনারি এম্বোলিজম। তাহলে পালমোনারি এম্বোলিজম, ডিপ ভেন থ্রম্বোসিস মানে তারা আগে থেকেই একটা ঘর বেঁধে আছে। তার সাথে হচ্ছে এম্বোলিজমের মূল কারবার এটা হচ্ছে ম্যালিগন্যান্সি, তারপর হচ্ছে রিসেন্ট সার্জারি, এরপর হচ্ছে আপনার আ রিসেন্ট ক্রিটিক্যাল ইলনেস, ইমোবিলিটি অনেকদিন থেকে শুয়ে আছে এটসেট্রা।
তার সাথে রিলেটেড হচ্ছে লোয়ার লিম্ব ইস্কেমিয়া ফ্র্যাকচার এবং প্রেগন্যান্সি। তার মানে এই হোল কয়েকটা জিনিস যদি চিন্তা করেন যে এরা হচ্ছে এম্বোলিজম হওয়ার খনি। এম্বোলিজম হওয়ার খনিগুলো কি কি? একটা হচ্ছে ম্যালিগন্যান্সি, তারপর হচ্ছে রিসেন্ট সার্জারি, তারপর হচ্ছে হলো যে ফ্র্যাকচার, ট্রমা, ইমমোবিলিটি, ক্রিটিক্যাল ইলনেস এক্সেট্রা, যেখানে পেশেন্ট শুয়ে থাকে অনেক দিন থেকে। আর একটা হচ্ছে পোস্ট পার্টাম প্রেগন্যান্সি অথবা পোস্ট পার্টাম পিরিয়ড। এটার সাথে হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ ইউজ, আর একটা হচ্ছে ইনক্রিজড এইজ। ইনক্রিজড এইজ মনে করেন যে এখানে একটা দিতে পারে যে রিস্ক ফ্যাক্টর কি কি, সেটা হচ্ছে যে ফিমেল পেশেন্ট, এটা কি রিস্ক ফ্যাক্টরের ভিতরে পড়বে কিনা। মানে যদি এমসিকিউ যদি দেয় তাহলে অনেক ঝামেলা হয়ে যেতে পারে, মানে যার কারণে আম, আপনার ফিমেলের ডেফিনেটলি আপনার পালমোনারি এম্বোলিজম যেটা, সেই এম্বোলিজম হওয়ার পসিবিলিটি যদি বেশি থাকে, মানে কিছুটা বেশি থাকে, এটা স্মিথে একটু দেখে নিন যে স্মিথে কিন্তু পালমোনারি এম্বোলিজমের একটা অনেক বড় একটা চার্ট আছে, অনেক বড় একটা চার্ট আছে। তারপর হচ্ছিল যে এখানে ইনক্রিজড এইজ, যেরকম মানে হচ্ছিল যে এখানে একটা ভাগ করে নেওয়ার ব্যাপার আছে, সেটা হচ্ছিল যে পেশেন্ট ফ্যাক্টর, আর একটা হচ্ছিল যে সার্জিক্যাল ফ্যাক্টর। আপনি যদি এভাবে যদি ভাগ করে নেন তাহলে একটু সুবিধা হবে। পালমোনারি এম্বোলিজম যখন আমরা দেখছি সেটার সাথে ভেরি মাচ রিলেভেন্ট যে ইসিজি, কারণ এটা ডায়াগনোসিস এর জন্য আমাদেরকে অনেক কাঠখড় পোড়াতে হয়, ইসিজিটাই সবচেয়ে হাতের কাছে আছে। তো ইসিজির ভিতরে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে যে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, আর একটা হচ্ছে যে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। রাইট অ্যাক্সিস ডেভিয়েশন মনে রাখার সহজ উপায় হচ্ছে যে রাইট লিড যেগুলা, তার মানে রাইট লিড যে এরিয়াকে কভার করে, তার মানে হচ্ছে ইনফিরিয়র এরিয়াকে রাইট লিড হচ্ছিল যে কভার করে, সেটা হচ্ছিল যে 2-3 AVF। 2-3 AVF হচ্ছিল যে পজিটিভ হবে, 2-3 AVF হচ্ছে পজিটিভ হবে ইন রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। আর লেফট অ্যাক্সিস ডেভিয়েশনে 1 AVL হচ্ছে পজিটিভ হবে, আর 2-3 AVF হচ্ছে নেগেটিভ হবে, মানে কিউআরএস কমপ্লেক্স আর কি। তাহলে রাইট অ্যাক্সিস ডেভিয়েশনে আপনার 2-3 AVF এটা হচ্ছে পজিটিভ হবে, আর লেফট অ্যাক্সিস ডেভিয়েশনে 1 AVL এটা হচ্ছে পজিটিভ হবে। তাহলে পালমোনারি এম্বোলিজমে আমাদের ইসিজি ফিচার কি কি? মোস্ট কমন ইসিজি ফিচার হচ্ছে সাইনাস ট্যাকিকার্ডিয়া। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা লাইন, যে মোস্ট কমন হচ্ছে সাইনাস ট্যাকিকার্ডিয়া। এইটার সাথে সাথে আপনি যা কিছু পাবেন অধিকাংশই হচ্ছে রাইট হার্ট রিলেটেড, কারণ পালমোনারি এম্বোলিজম তার মানে রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল তখন প্রেসারের মধ্যে পড়ে গেছে। তাহলে রাইট হার্ট রিলেটেড এটা হচ্ছে যে রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক, তারপর হচ্ছে যে রাইট ভেন্ট্রিকুলার স্ট্রেইন প্যাটার্ন। স্ট্রেইন প্যাটার্ন মানে হচ্ছে টি ইনভার্সন, স্ট্রেইন প্যাটার্ন মানে হচ্ছে টি ইনভার্সন, এবং হচ্ছে যে V1 থেকে V4 টি ইনভার্সন। তারপর হচ্ছে যে রাইট এক্সিস ডেভিয়েশন, তারপর হচ্ছে যে পি পালমোনালি। পি পালমোনালি হচ্ছে যে বড় পি। আরেকটা হচ্ছে যে S1Q3 T3, S1Q3 T3, তার মানে হচ্ছে যে ডিপ এস ওয়েভ ইন লিড 1, Q3 তার মানে ডিপ কিউ ওয়েভ ইন লিড 3, আর হচ্ছে যে টি ইনভার্সন ইন লিড 3। আরেকটা হচ্ছে যে অ্যাট্রিয়াল অ্যারিথমিয়া, মানে হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ফ্লাটার। বাট মোস্ট কমন হচ্ছে সাইনাস ট্যাকিকার্ডিয়া। তাহলে আমরা যদি নিচের ইসিজিটা যদি দেখি, নিচের ইসিজিতে আমাদের এখানে কি কি আছে? নিচের ইসিজিতে এখানে রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক আছে, রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক। আরেকটা কি জিনিস আছে সেটা হচ্ছে যে আমার সাইনাস ট্যাকিকার্ডিয়া আছে, সাইনাস ট্যাকি, হার্ট রেট এখানে বেশি অনেক। আরেকটা হচ্ছে যে স্ট্রেইন প্যাটার্ন আছে, টি ইনভার্সন স্ট্রেইন প্যাটার্ন আছে। এখানে কিন্তু যে S1Q3 T3, এখানে আপনি যদি বলেন যে এইটা S1, এটা কিন্তু খুব বেশি ডিপ এস ওয়েভ কিন্তু না। তারপর হচ্ছে যে Q3, এটা কিন্তু খুব বেশি ডিপ আপনার Q3 না। আবার এটা কিন্তু খুব বেশি ডিপ T3ও কিন্তু না, মানে এটা 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 ইনকনক্লুসিভ এই S1Q3 T3 ব্যাপারটা। বাট অন্যান্য যে সমস্ত ব্যাপার সেটা হচ্ছে যে রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক, তারপরে চলে যে স্ট্রেইন প্যাটার্ন, আর একটা চলে যে সাইনাস ট্যাকিকার্ডিয়া, সাইনাস ট্যাকিকার্ডিয়া। বাট ডান পাশের ইসিজিটাতে যদি দেখেন
তাহলে এখানেও রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক আছে, তারপর হচ্ছে স্ট্রেইন প্যাটার্ন আছে। এখানে কিন্তু হার্ট রেট অত বেশি না। এখানে আপনার S1, এখানে হচ্ছিল যে S1, তারপর হচ্ছিল যে Q3, আর হচ্ছে T3 এখানে আছে। পালমোনারি এম্বোলিজমে আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছিল যে ডি-ডাইমার করা হয়। ডি-ডাইমার কেন? কারণ হচ্ছিল যে যখনই এম্বোলিজম তৈরি হবে, এম্বোলিজম যখনই দলা পাকাবে তখনই হচ্ছে যে ভিতর থেকে কিছু ফিব্রিন গড়ায়, গড়ায় পড়বে। তো এই ফিব্রিন ব্রেকডাউন প্রোডাক্ট যেটা, সেই ফিব্রিন ব্রেকডাউন প্রোডাক্ট এটা হচ্ছে ডি-ডাইমার টেস্ট করে দেখা হয়। আম এইটা আর কোথায়, কোথায় বাড়তে পারে? যেকোনো ইনফ্ল্যামেটরি কন্ডিশনে এই ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট অথবা ডি-ডাইমার আপনার বাড়তে পারে। তার মানে ডিপ ভেন থ্রম্বোসিস, পালমোনারি এম্বোলিজম, ট্রমা, সার্জারি, ম্যালিগন্যান্সি, ইনফেকশন, প্রেগন্যান্সি যত ধরনের ইনফ্ল্যামেটরি কন্ডিশন আছে, সব ধরনের ইনফ্ল্যামেটরি কন্ডিশনে এটা বাড়তে পারে। যদি নেগেটিভ ডি-ডাইমার টেস্ট হয় তাহলে আর ক্লিনিক্যাল ফিচারস যদি না থাকে তাহলে সেক্ষেত্রে মানে ক্লিনিক্যাল ফিচার যদি মানে লো লো ইন্টেন্সিটি অফ দ্য ক্লিনিক্যাল ফিচার যদি থাকে তাহলে এটাকে এক্সক্লুড করা যায় যে ঠিক আছে এটা পালমোনারি এম্বোলিজম না। তাহলে ডি-ডাইমার ইজ অ্যান ইম্পর্টেন্ট টেস্ট। পালমোনারি এম্বোলিজমের যেগুলো ইনভেস্টিগেশন সেটা হচ্ছে যে আপনার এম্বোলিজমটা এটার সিভিয়ারিটি কতটুকু তার উপর ডিপেন্ড করে এটার ইনভেস্টিগেশন এবং ম্যানেজমেন্ট। যদি ম্যাসিভ এম্বোলিজম হয়, ম্যাসিভ এম্বোলিজম মানে কি? ম্যাসিভ এম্বোলিজম মানে হচ্ছে হেমোডাইনামিক ইনস্টেবিলিটি থাকবে, মানে ব্লাড প্রেশার কম, তারপর হচ্ছে ট্যাকিকার্ডিয়া এক্সেট্রা, এক্সেট্রা। যদি আপনার তার সাথে, সাথে মানে মূল কথা হচ্ছে যে পেশেন্টের হেমোডাইনামিক্যালি আনস্টেবল এবং সিভিয়ারলি হেমোডাইনামিক্যালি আনস্টেবল, তার মানে এটা হচ্ছে হলো যে ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম। আর সাবম্যাসিভ পালমোনারি এম্বোলিজমটা কি? সাবম্যাসিভ পালমোনারি এম্বোলিজম হচ্ছে হলো যে হিমোডাইনামিক্যালি স্টেবল কিন্তু তার ইসিজি এবং ইকোতে তার ফিচার আছে, তার স্ট্রেইন প্যাটার্ন টাইপের আছে। তো যদি ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের আ প্রেফারেবল ইনভেস্টিগেশন হচ্ছে সিটিপিএ, মানে সিটি পালমোনারি অ্যানজিওগ্রাফি অর ইকোকার্ডিওগ্রাফি। আ ২ টা দিয়েই ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম ডায়াগনোসিস করা যায় এবং এইটার ট্রিটমেন্ট হচ্ছে থ্রোম্বোলাইসিস। এটার ট্রিটমেন্ট থ্রোম্বোলাইসিস। আম আ যদি মনে করেন যে আ আপনার আম আম আ সেন্টার যদি ভালো হয় অথবা প্রিভেনশন এর জন্য এই আপনার আইভিসি ফিল্টার এটা ইউজ করা যেতে পারে। বাট আইভিসি ফিল্টার ইজ নট দ্য ম্যানেজমেন্ট। প্রধান ম্যানেজমেন্ট হচ্ছে থ্রোম্বোলাইসিস। যদি সাবম্যাসিভ পালমোনারি এম্বোলিজম যদি হয়, তাহলে সেটাকে ইকোকার্ডিওগ্রাফি কিন্তু ধরতে পারে না। তখন একমাত্র সিটিপিএই হচ্ছে কনফার্মেটরি এবং ফার্স্ট লাইন হচ্ছে টেকনিক এবং তখন কিন্তু আর থ্রোম্বোলাইসিসের কোনো ইন্ডিকেশন না। তখন হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিন। লো মলিকুলার ওয়েট হেপারিন এবং তার সাথে, সাথে আপনার অ্যান্টিপ্লেটলেট থেরাপিও দেওয়া যেতে পারে এবং এক্ষেত্রে থ্রোম্বোলাইসিসটা না। এখন থ্রোম্বোলাইসিস যে করবেন, থ্রোম্বোলাইসিস কি, কি ড্রাগ দিয়ে করা হয়? থ্রোম্বোলাইসিস আমি জানি ক্লাস অনেক লেন্দি হয়ে যাচ্ছে বাট আ আমি বলব যে এতদিন পর একটা ক্লাস এবং আ আমি বলব যে দিস ইস এ হিউজ টপিক আ এবং আজকে যা, যা পড়াচ্ছি those are all important topics so মনে হয় যে একটু ধৈর্য ধারণ করেন আরকি। তো আ থ্রোম্বোলাইসিস যেটা আমরা করব সেটা স্ট্রেপ্টোকাইনেজ হোক অথবা অ্যাল্টিপ্লেজ হোক, সাধারণত এই ২ টা ড্রাগই ইউজ করা হয়। মোর প্রেফারেবলি অ্যাল্টিপ্লেজ কারণ হচ্ছে স্ট্রেপ্টোকাইনেজে আপনার অ্যানাফাইলিকটিক রিঅ্যাকশন হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। তাহলে হাউ থ্রোম্বোলাইসিস ওয়ার্কস? এখানে জিনিসটা হচ্ছে যে আমরা যে আ ফিব্রিন যে ক্লট যেটা তৈরি হলো, মনে করেন যে এটা এম্বোলিজম, এর চারপাশে হচ্ছে ফিব্রিন। এই ফিব্রিনের ভিতরে প্লাজমিনোজেন যেটা, প্লাজমিনোজেন হচ্ছে ঘুরে বেড়াচ্ছে চারপাশে। এ হচ্ছে লিভার থেকে রিলিজ হওয়ার পরে
পুরা ব্লাডের ভিতরে ঘুরে বেড়াচ্ছে এবং এই ফিব্রিনে গিয়ে দলা পাকায় ফেলায়, ইন্টারওভেন হয়ে যায়, ফিব্রিনকে সে আলিঙ্গন করে। প্লাজমিনোজেনটা কনভার্টেড হয় হচ্ছে প্লাজমিনে এবং পরবর্তীতে এই প্লাজমিন গিয়ে ফিব্রিনকে ভেঙে দিচ্ছে। প্লাজমিন গিয়ে ফিব্রিনকে ভেঙে দিচ্ছে। তার মানে প্লাজমিনোজেন ফিব্রিনের সাথে ছিল এবং পরবর্তীতে প্লাজমিনোজেন কনভার্ট হচ্ছে প্লাজমিনে এবং প্লাজমিনটা ফিব্রিন ক্লটকে ভেঙে দিয়ে ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট তৈরি করছে। তো আমরা যে থ্রোম্বোলাইটিক যত এজেন্ট যে ইউজ করছি, সেই থ্রোম্বোলাইটিক এজেন্টগুলা এই প্লাজমিনোজেন থেকে প্লাজমিন তৈরি হতে সাহায্য করে। মানে অ্যাল্টিপ্লেস যেটা, সেটা হচ্ছে প্লাজমিনোজেন থেকে প্লাজমিন তৈরি হতে সাহায্য করে, প্রমোট করে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। আরেকটা কি, সেটা হচ্ছে হলো যে ট্রানিক্সামিক অ্যাসিড যেটা, সেটা হচ্ছে এই প্লাজমিনোজেন থেকে প্লাজমিন কনভার্সনকে ইনহিবিট করে। মানে এটা আমি বলবো যে আল্লাহর ওয়াস্তে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে খুবই পছন্দের একটা জিনিস। তাহলে প্লাজমিনোজেন থেকে প্লাজমিন হওয়াকে, এইটাকে কনভার্সনে স্টিমুলেট করে হচ্ছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর অথবা হচ্ছে আপনার রিকম্বিনেন্ট টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, সেটা স্ট্রেপ্টোকাইনেজি হোক, অ্যাল্টিপ্লেজি হোক। আর প্লাজমিনোজেন থেকে প্লাজমিন হওয়াকে ইনহিবিট করবে হচ্ছে ট্রানিক্সামিক অ্যাসিড। কখন আমরা এই থ্রোম্বোলাইসিস করতে পারবো না? আমরা থ্রোম্বোলাইসিস করতে পারবো না এমন সব কন্ডিশনে যেখানে ব্লিডিং হওয়ার পসিবিলিটি আছে, ১ নাম্বার। ২ নাম্বার কথা হচ্ছে প্রিভিয়াস ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ। মানে এই কন্ট্রাইন্ডিকেশন গুলা, থ্রোম্বোলাইসিস এর কন্ট্রাইন্ডিকেশন গুলা, এর আগে আমরা স্ট্রোক যখন পড়েছিলাম তখন এটা আমরা পড়েছিলাম, সেইম একই জিনিস কিন্তু একটু কনফিউজিং। যেমন মনে করেন যে এই যে প্রিভিয়াস ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ, আম আপনি চিন্তা করতে পারেন যে তার তো হেমোরেজ হয়ে গেছে, তো সমস্যাটা কোথায়? শুধু তাই না, যে ইসকেমিক আ স্ট্রোক এটা যদি ৬ মাসের মধ্যে যদি হয়ে থাকে অথবা তার যদি ইন্ট্রাক্রেনিয়াল টিউমার অথবা আপনার যদি ভাস্কুলার ম্যালফরমেশন থাকে, তার যদি অ্যাওর্টিক ডিসেকশন মানে যেখানে ভেসেল রাপচার হওয়ার পসিবিলিটি আছে, সব জায়গাগুলোতে আপনার থ্রোম্বোলাইসিস আ নিষিদ্ধ। তার সাথে, সাথে রিসেন্ট স্পাইন সার্জারি অথবা নিউরো সার্জারি, রিসেন্ট আপনার ক্লোজড হেড অথবা ট্রমা, অ্যালার্জি টু দ্য অ্যাল্টিপ্লেজ, ওটা তো গেল। তার মানে যত ভেসেলের যেকোনো প্রবলেম, ব্রেনের যেকোনো প্রবলেম এবং তার সাথে হচ্ছে রিসেন্ট সার্জারি। জাস্ট টাইমলাইন একটা, সেটা হচ্ছে হলো যে ইসকেমিক স্ট্রোক যদি ৬ মাসের মধ্যে কোনো ইসকেমিক স্ট্রোক হয়ে থাকে। আর ৩ টা টাইমলাইন আছে। সেটা হচ্ছে যে প্রেগন্যান্সি আ মানে ৪ উইক পোস্টপার্টাম, প্রেগন্যান্সি এবং ৪ উইক পোস্টপার্টাম এটার ভিতরে দেওয়া যাবে না। তারপর হচ্ছে হলো যে আপনি মনে করেন যে আর্টেরিয়াল লাইন করেছেন, বাট আর্টেরিয়াল লাইনটা হচ্ছে আপনি অনেক উপরের দিকে আপনি আর্টেরিয়াল লাইন করেছেন, যেটা নন কম্প্রেসিবল এরিয়া। এরকম কোনো ইনভেসিভ প্রসিডিউর যদি ৭ দিনের ভিতরে যদি করা হয়ে থাকে। আরেকটা কি, যদি কোনো মেজর সার্জারি যদি ৪ উইকের ভিতরে যদি করা হয়ে থাকে। তাহলে আমরা যদি এটাকে এভাবে করি যে ইসকেমিক স্ট্রোক এটা হচ্ছে 6 মান্থ, আর আপনার প্রেগন্যান্সির পরবর্তী 1 মান্থ, আর হচ্ছে যেকোনো সার্জারির 1 মান্থ। তাহলে যেকোনো সার্জারির 1 মান্থ, প্রেগন্যান্সির 1 মান্থ আর হচ্ছে ইসকেমিক স্ট্রোকের হচ্ছে 6 মান্থ, এটার ভিতরে হচ্ছে দেওয়া যাবে না। আর হচ্ছে আর্টারিয়াল লাইন যদি আপনি নন কম্প্রেসিবল এরিয়াতে যদি করেন, এটা হচ্ছে 7 ডেজ এর ভিতরে এটা দেওয়া যাবে না। আরেকটা কিন্তু ব্লাড প্রেশার একটা ব্যাপার। যদি ব্লাড প্রেশার যদি অনেক হাই থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার আল্টিপ্লেজ দেওয়া যাবে না। এবার আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে অ্যানাফাইল্যাক্সিস। অ্যানাফাইল্যাক্সিস আম এইটা আম হচ্ছে একটা টাইপ 1 হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন। টাইপ 1 হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশনটা কি? যে এইটা সব ধরনের রিঅ্যাকশন যাহা আপনার মাস্ট সেল থেকে আ মেডিয়েটর রিলিজ করে, সেটাই হচ্ছে টাইপ 1 হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন। তো মাস্ট সেল থেকে যখন মেডিয়েটর রিলিজ হয়, তখন সে মেইনলি ২ টা কাজ করে। একটা হচ্ছে ব্রঙ্কোস্পাজম, আরেকটা হচ্ছে ভেসোডাইলেশন। যত ধরনের মেকানিজম
মানে ক্লিনিক্যাল ফিচার সবই হচ্ছে এই দুইটা। একটা হচ্ছে হলো যে স্মুথ মাসল, দুটাই কিন্তু স্মুথ মাসল, কিন্তু স্মুথ ভাস্কুলার স্মুথ মাসলকে ভেসোডাইলেট করবে, আর ব্রঙ্কিয়াল স্মুথ মাসলকে ব্রঙ্কোস্পাজম করবে। তার মানে অ্যানাফাইলেক্সিস হচ্ছে যে ইমিউনোগ্লোবুলিন ইমিডিয়েটেড একটা রিয়াকশন, যখন সে অ্যান্টিজেন যখন ঢুকে বডিতে, এবং এইখানে মূল আহ, ভেঙে যায় হচ্ছে বেজোফিল অ্যান্ড মাস্ট সেল। তার মানে আমরা যদি একটু বাংলায় যদি আরেকটু ইভাবে বলি, যে অ্যানাফাইলেক্সিস হচ্ছে অ্যান্টিজেনের সাথে ইমিউনোগ্লোবুলিন ই একটা রিয়াকশন, যে রিয়াকশনের কারণে মাস্ট সেল এবং বেজোফিল ভেঙে গিয়ে সেটার ভিতর থেকে কিছু মেডিয়েটরস রিলিজ হয় এবং ক্লিনিক্যাল ফিচার তৈরি করে। কিন্তু অ্যানাফাইল্যাক্টয়েড রিয়াকশন কিন্তু ইমিউনোগ্লোবুলিন ই মেডিয়েটেড কোনো রিয়াকশন না। এখানে মাস্ট সেল এবং বেজোফিলের কোনো সমস্যা হয় না। আমি পার্থক্য বলছি যে এখানে মাস্ট সেল এবং বেজোফিলের কোনো পার্থক্য মানে ভেঙে যায় না অ্যানাফাইল্যাক্টয়েড রিয়াকশনে। এখানে ইমিউনোগ্লোবুলিন ইর কোনো কাজ কারবার নাই, এবং অ্যানাফাইল্যাক্টয়েড রিয়াকশন এটা ফার্স্ট এক্সপোজারেই হতে পারে, কিন্তু অ্যানাফাইলেকটিক রিয়াকশন হতে গেলে কিন্তু একটা রি এক্সপোজার লাগবে। এখানে একটা মেমোরি সেল তৈরি হয় যেটার একটা রি এক্সপোজার লাগবে, কিন্তু অ্যানাফাইল্যাক্টয়েড রিয়াকশনে কিন্তু কোনো রি এক্সপোজার লাগবে না। অ্যানাফাইল্যাক্টয়েড রিয়াকশন কিন্তু এটা ইমিউনোগ্লোবুলিন জি দিয়েও মেডিয়েটেড হইতে পারে। তার মানে অ্যানাফাইলেক্সিস হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ই মেডিয়েটেড, অ্যানাফাইল্যাক্টয়েড রিঅ্যাকশন কুড বি ডিউ টু ইমিউনোগ্লোবুলিন জি মেডিয়েটেড। তার মানে এখানে 4-5টা পার্থক্য আছে। এবার হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স এবং হচ্ছে গ্রেডিং। যদি শুধুমাত্র মিউকোসাল মানে কিউটিনিয়াস যদি ম্যানিফেস্টেশন হয়, ওই আর্টিকেরিয়া, ইরাইথিমা, অ্যাঞ্জিওডিমা, ইরাইথিমা এন্ড আর্টিকেরিয়া যদি হয়, তাহলে সেটা গ্রেড 1। যদি কিউটিনিয়াস ম্যানিফেস্টেশনের সাথে সাথে কিছুটা ব্লাড প্রেশার যদি কমে যায়, কিছুটা ব্রঙ্কোস্পাজম যদি হয়, তাহলে সেটা গ্রেড 2। যদি সিভিয়ার যদি হাইপোটেনশন ব্রঙ্কোস্পাজম হয়, তাহলে গ্রেড 3। আর কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেলে সেটা হচ্ছে গ্রেড 4। ওকে, এবার আমরা আসি একটু মেকানিজমে, কারণ এই মেকানিজম থেকে আপনার 3-4টা লাইন আছে যেটা আমি বলবো আম, আমাদের আমাদের আমরা যে পরীক্ষাটা দিচ্ছি সেই পরীক্ষাটার জন্য ইজ ইম্পর্টেন্ট। ওকে, ফার্স্ট অফ অল এটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এটা আমি বলবো যে অ্যানাফাইলেক্সিস এর এই স্টেপ গুলা, প্লাস হচ্ছে যেহেতু আমরা ইমিউনোলজি আমাদের অ্যানেস্থেসিয়া প্র্যাকটিসে আমরা কম পড়ি, সেই জন্য যেহেতু আমাদের প্র্যাকটিস কম, সেই জন্য আমাদের একটু ঝামেলা হয়, মানে আমার নিজের ঝামেলা হয়। ওকে, অ্যানাফাইলেক্সিস এর আগে আমরা বলেছি যে এটা মাস্ট সেল এবং বেজোফিল ডিগ্র্যানুলেট হয়ে মেডিয়েটরস গুলো বের হয়ে আসে, এবং এটা ইমিউনোগ্লোবুলিন ই মেডিয়েটেড। ওকে, তো বাইরের থেকে যখনই কোনো অ্যান্টিজেন যখন আসে, তখন এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল যেটা, সেই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এটাকে তখন ধরে ফেলে। ধরে ফেলার পরে সে লিম্ফ নোডে সে তখন চলে আসে। লিম্ফ নোডে যখন সে আসলো, তখন হেল্পার টি সেল এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের সাথে যে একটা অ্যান্টিজেন লেগে আছে, সে সেটা তখন বুঝতে পারে। বুঝার পরে সে তখন প্রলিফারেশন হতে থাকে, র্যাপিড প্রলিফারেশন হতে থাকে। তো বি সেল যেটা আছে, সে তখন দেখে যে হেল্পার টি সেলের যেই র্যাপিড প্রলিফারেশন হচ্ছে, আমি তখন বসে থেকে কি করব? তো হেল্পার টি সেল যে র্যাপিড প্রলিফারেশন হয়, র্যাপিড প্রলিফারেশন হয়ে সে ব্লাস্ট সেল তৈরি করে, ব্লাস্ট সেল তৈরি করে। ওকে, আর বি সেল যে দেখলো যে হেল্পার টি সেল একটা র্যাপিড প্রলিফারেশন হচ্ছে, অতএব আমাকেও কিছু করতে হবে, তখন সেও এই অ্যান্টিজেন প্রেজেন্টিং যে সেল আছে সেটাকে সে রিকগনাইজ করে এবং সে তাকে আলিঙ্গন করতে চায়, কিন্তু তার এই আলিঙ্গনের জন্য একটা হেল্পার টি সেল লাগবে, মানে একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার লাগবে তার। তো হেল্পার টি সেল এসে তাকে তখন হেল্প করলো। বি সেলের তখন দরজা খুলে গেল। বি সেল তখন মানে সে
সবকিছু দিয়ে সে তখন প্রলিফারেশন হতে থাকে। সে যখন প্রলিফারেশন হয়ে সে হয় প্লাজমা সেল তৈরি করবে অথবা মেমোরি সেল তৈরি করবে। এইটা ইম্পর্টেন্ট যে বি সেল, এমসিকিউ আছে কিন্তু, যে বি সেল প্রলিফারেট হয়ে প্লাজমা সেল অথবা মেমোরি সেল তৈরি করে, প্লাজমা সেল অথবা মেমোরি সেল তৈরি করে। আর টি সেল যেটা, হেল্পার টি সেল যেটা, সেটা প্রলিফারেট হয়ে ব্লাস্ট সেল তৈরি করে। এখন বি সেল যে প্রলিফারেট করলো এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলকে দেখে, এবং প্রলিফারেট করার সাথে সাথে সমস্যা হচ্ছে যে বি সেলের গায়ে ইমিউনোগ্লোবুলিন লেগে থাকে। এখানে অনেক ধরনের ইমিউনোগ্লোবুলিন লেগে থাকতে পারে, কিন্তু আমাদের আলোচনার সুবিধার্থে আমরা বলছি যে বি সেল থেকে যে প্লাজমা সেল যেটা হয়, সেই প্লাজমা সেলে সাধারণত ইমিউনোগ্লোবুলিন ই টা লেগে থাকে, এবং এই ইমিউনোগ্লোবুলিন ই তখন বডিতে চারপাশে সে ছড়িয়ে যায়। চারপাশে ছড়িয়ে যাওয়ার পরে সে তখন মাস্ট সেল এবং বেজোফিলকে সে তখন মানে ঘিরে ফেলে, কোট করে ফেলে এই ইমিউনোগ্লোবুলিন ই। মানে বি সেলটা কনভার্ট হয়ে গেল প্লাজমা সেলে। প্লাজমা সেল এবং মেমোরি সেল, প্লাজমা সেলের সাথে লেগে থাকে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ই। এই ইমিউনোগ্লোবুলিন, প্লাজমা সেল ইমিউনোগ্লোবুলিন ই কে ছেড়ে দিল, ইমিউনোগ্লোবুলিন ই ঘুরতে ঘুরতে এসে যত মাস্ট সেল এবং বেজোফিল আছে সেই মাস্ট সেল এবং বেজোফিলকে সে তখন চাদর দিয়ে ঢেকে ফেলে। এর পরবর্তীতে যখন একই একটা অ্যান্টিজেন যখন ভিতরে ঢোকে, সেই অ্যান্টিজেন যখন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল যখন সেই অ্যান্টিজেনকে যখন ধরতে পারে, এবং তার সাথে সাথে মেমোরি সেল তো আছেই, মেমোরি সেল ওই অ্যান্টিজেনকে তখন রিকগনাইজ করতে পারে, এবং সেই অ্যান্টিজেনটা যখন এই ইমিউনোগ্লোবুলিন ইর সাথে যখন লেগে যায়, তখন মিডিয়েট বেজোফিল এবং মাস্ট সেল তখন বার্স্ট আউট হয়ে সমস্ত মিডিয়েটর তখন রিলিজ হয়ে যায়। এই মিডিয়েটরস গুলো তখন এই অ্যান্টিজেন গুলোকে নিউট্রালাইজ করার চেষ্টা করে। তার মানে এটা একটা আমাদেরকে গল্প হিসেবে আমরা যদি মনে রাখি, পিকচারটা যদি খেয়াল রাখি, তাহলে আমাদের একটু মনে থাকতে সুবিধা হবে। এখানে কয়েকটা জিনিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে হেল্পার টি সেল থেকে তৈরি হয় ব্লাস্ট সেল, টি সেল এবং ব্লাস্ট সেল। আর বি সেল থেকে তৈরি হয়, তার মানে টি সেল থেকে তৈরি হয় হচ্ছে ব্লাস্ট সেল, আর বি সেল থেকে তৈরি হয় হচ্ছে আপনার প্লাজমা সেল অথবা মেমোরি সেল। প্লাজমা সেলের সাথে লেগে থাকে হচ্ছে এই ইমিউনোগ্লোবুলিন ই। ইমিউনোগ্লোবুলিন ই সে হচ্ছে এই বেজোফিল এবং মাস্ট সেলকে কোটিং করে রাখে। এই কয়েকটা জিনিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা যে সমস্ত অ্যানাস্থেটিক এজেন্ট যেগুলো ইউজ করি, তার সাথে সাথে অন্যান্য এজেন্ট গুলো অ্যানাফাইলেক্সিস তৈরি করে, এবং এটা হচ্ছে একটা ইউকে ট্রায়ালে দেখা গিয়েছে যে অ্যানাফাইলেক্সিস তৈরি করার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দায়ী সবচেয়ে বেশি, তারপরেই হচ্ছে নিউরোমাস্কুলার ব্লকিং এজেন্টস, তারপরেই হচ্ছে ক্লোরোহেক্সিডিন। তো নিউরোমাস্কুলার ব্লকিং এজেন্টের ভিতরে সাক্সামেথোনিয়াম হচ্ছে সবচেয়ে বেশি দায়ী, এবং সাক্সামেথোনিয়ামের পরে হচ্ছে রোকিউরেনিয়াম, এবং তারপরে হচ্ছে অ্যাট্রাকিউরিয়াম। মেইনলি হচ্ছে সাক্সামেথোনিয়াম, আর নন ডিপোলারাইজিং এর ভিতরে হচ্ছে রোকিউরোনিয়াম। সবচেয়ে বেশি ক্লিনিক্যাল ফিচার হচ্ছে হাইপোটেনশন, এর পরে হচ্ছে ব্রঙ্কোস্পাজম। সবচেয়ে বেশি ক্লিনিক্যাল ফিচার হচ্ছে হাইপোটেনশন, তারপরে হচ্ছে ব্রঙ্কোস্পাজম। দিস ইজ দ্য লাস্ট স্লাইড, যেটা মেকানিজম কি, এটা স্মিথে যে মেকানিজম যেটা আছে সেই মেকানিজমটাই। বাট এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনার অ্যাড্রেনালিনের ডোজ। অ্যাড্রেনালিন এখানে 50 মাইক্রোগ্রাম, তার মানে হচ্ছে 0.5 ml অফ 1:10,000 সলিউশন। 50 মাইক্রোগ্রাম, এটা একদম মুখস্থ রাখতে হবে। অ্যানাফাইল্যাক্সিসে এটা হচ্ছে 50 মাইক্রোগ্রাম, তার মানে 0.5 ml
ইন 1:10,000 1:10,000 সলিউশন, অথবা আপনি যদি আইএম দেন তাহলে সেক্ষেত্রে 0.5 মিলিগ্রাম। আইএম যদি দেন 0.5 মিলিগ্রাম, আইভি যদি দেন তাহলে সেটা হচ্ছে 50 মাইক্রোগ্রাম। চিলড্রেনের ক্ষেত্রে এটা হচ্ছে 1 মাইক্রোগ্রাম পার কেজি। 1 মাইক্রোগ্রাম পার কেজি, তার মানে এটা হচ্ছে 0.1 আ এমএল পার কেজি ইন 1:, আপনার 1 লাখ সলিউশন। যাই হোক, এইটা কিন্তু নট ভেরি মাচ নেসেসারি, কারণ এত জটিলতায় যাওয়াটা ইজ ভেরি আননেসেসারি আমি বলব। আপনি খালি এই ডোজটা খেয়াল রাখেন যে আইভি যেটা সেটা হচ্ছে 50 মাইক্রোগ্রাম। অ্যাডাল্টের ক্ষেত্রে যদি আইএম দেন তাহলে সেক্ষেত্রে 0.5 মিলিগ্রাম। আর চাইল্ডের ক্ষেত্রে এটা হচ্ছে 1 মাইক্রোগ্রাম পার কেজি। যদি আপনি আইএম দেন তাহলে সেক্ষেত্রে 500 মাইক্রোগ্রাম। 500 মাইক্রোগ্রাম মানে হচ্ছে আপনার 0.5 মিলিগ্রাম। যদি আইএম দেন তাহলে সেক্ষেত্রে 0.5 মিলিগ্রাম। ওকে। আর এটার সাথে তো আপনাকে অ্যাড্রিনালিন ইনফিউশন এটাও দেওয়া যেতে পারে। ফ্লুইড এটা দিতে হবে। ক্লোরোফেনেরামিন অথবা ক্লোরোফেনামিন এটা দিতে হবে। হাইড্রোকর্টিসন এটা দিতে হবে। আরেকটা ইম্পোর্টেন্ট হচ্ছে আপনাকে সিরাম ট্রিপটেজ লেভেল এইটা দেখতে হবে, এবং এটা ফার্স্ট সিরাম ট্রিপটেজ লেভেল এটা আ উম আ মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা আপনাকে দেখতে হবে সিরাম ট্রিপটেজ লেভেল।